অ্যান্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মিউজিশিয়ান যারা ছিল বা আছে, এদের মধ্যে যদি আমি র্যাঙ্কিং করি, মানে ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, ভেরি পার্সোনাল, আমাদের জেমস ভাই আছেন, আইব বচ্চু ভাই আছেন, আপনি আসলে ওনাদের কাতারেই, ইন সাম কেসেস আমার কাছে মনে হয় আপনি ওনাদের থেকে অনেক আগানো, বিকজ আপনি এত ভার্সাটাইলভাবে কাজ করছেন, মানে ফ্রম লিরিক টু বিল্ডিং টু প্লেয়িং, ইচ অ্যান্ড এভরি মানে থিং ইউ হ্যাভ টাচড। অ্যান্ড শিরোনামহীনের সবচেয়ে, ভাইয়া আমার কাছে ইউনিক এবং সবচেয়ে মানে ইফেক্টিভ যে কাজটা আমার কাছে মনে হয় সেটা কি জানেন? মনে হয় যে শিরোনামহীন ইজ ভেরি অ্যাডাপটিভ, মানে তারা খুব অ্যাডাপ্ট করছে। আপনারা 1996 সালে স্টার্ট করছেন, তারপরে হচ্ছে ডিজিটাল মাধ্যমে গান রেকর্ডিং আপনারা শুরু করছেন, তারপরে হচ্ছে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, এস রাজ থেকে শুরু করে, শরৎ থেকে শুরু করে, এগুলোর যে মিক্সচার। অ্যান্ড ফার্স্ট থিং যে আপনারা অ্যাডাপ্ট করছেন দ্য লিরিক, আপনি থ্রেশহোল্ডে ছিলেন, থ্রেশহোল্ড থেকে যখন শিরোনামহীন আপনি আপনি ডেলিভারেটলি চুজ করলেন, তখন আপনি হচ্ছে একটা সার্টেন টাইপের মিউজিক বানাতে চাইছেন। অ্যান্ড দ্যাট ইজ, আপনি মেনশনও করছেন বিভিন্ন ইন্টারভিউতে যে আমি হচ্ছে বাংলাদেশের সাথে যায় এরকম মিউজিক করার চেষ্টা করছি বা চিন্তাভাবনা করছি। তো আপনার কি মনে হয় ভাই, মানে বাংলাদেশের যে মিউজিক টেস্ট, এটা আসলে কেমন? মানে আপনি কেন থ্রেশহোল্ড থেকে চেঞ্জ করে একটা জনরা চেঞ্জ করে, আপনার কি কাছে কি মনে হয়, মানে আমাদের অডিয়েন্সটা কেমন, কী টাইপের পছন্দ করে, বা কেন আপনারা ওদিকে গেলেন? অ্যাট ফার্স্ট ভেরি নাইস অবজারভেশন। হুম। আমি আসলে এতটা এক্সপেক্টই করিনি যে কেউ আসলে এত সুন্দর অবজারভেশন নিয়ে তারপরে বসবে। এটা ইউজুয়ালি হয় না আর কি। দেখা যায় আচ্ছা। যে অনেক ইন্টারভিউ দিছি তো, শিরোনামহীন কীভাবে স্টার্ট করলেন, কেন নামটা এরকম, হুম 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 হুম। এইসব প্রশ্ন ছাড়াই যে এত চমৎকার একটা প্রশ্ন, ইটস ফাইন। আমিও কনফিউজড স্টিল যে আসলে আমাদের দেশের শ্রোতাদের টেস্ট কি, হুম। এটা কেউই বলতে পারবে না, এটা আমিও বলতে পারি না। তবে হ্যাঁ। ইটস আ ভেরি গুড কোশ্চেন, কারণ এই যে থ্রেশহোল্ড হুম। যখন আমি করেছিলাম, মানে ওইটাও আমি ফাউন্ডার, শিরোনামহীনেরও আমি ফাউন্ডার। তো থ্রেশহোল্ডের সময় কিন্তু থ্র্যাশ মেটাল করতাম, হ্যাঁ। এবং আমাদের চয়েসের মধ্যে, মানে আমাদের পারফরমেন্সের মধ্যে আমরা তো কাভার করতাম ওকে। থ্রেশহোল্ডে। হুম। তো জাস্ট 5টা ব্যান্ডের গান কাভার করতাম, এর বাইরে আমরা আর কোনো ব্যান্ড টাচই করতাম না। ইভেন আমার ফেভারিট ব্যান্ড ছিল আয়রন মেডেন, সেটাও না। আমরা জাস্ট মেটালিকা, মেগাডেথ, প্যান্টেরা, সেপাল্টোরা, স্লেয়ার, শেষ। এর বাহ। বাইরে কোনো কিছু টাচ করবো না, জাস্ট বিকজ অফ হোয়াট, মানে ওইটার নামই থ্রেশহোল্ড, আমরা থ্র্যাশ মেটাল প্র্যাকটিস করবো। ওকে। ওই সময়টায় যারাই ব্যান্ড করেছে, হুম। আমি একটা জিনিস খেয়াল করতাম যে ওটা হচ্ছে একদম লাইক, মানে কপিং সামওয়ান। ওকে। আমি বলছি না যে মিউজিকটা কপি করা, আমি বলছি স্টাইলটা বা জনরাটা, মানে হ্যাঁ। হুবহু রেপ্লিকা। আচ্ছা। কীরকম, মানে আমি যদি একটা মেটালিকার মতো গান করতে পারি বা একটা ক্রিডের মতো গান করতে পারি, সেটি আমার অ্যাচিভমেন্ট। এটা ভাবছে আমাদের তখনকার মিউজিশিয়ানরা। হুম। এটা আমার ভালো লাগতো না। আচ্ছা। আমার কাছে মনে হতো যে আই হ্যাভ টু ডেলিভার সামথিং নিউ, হুম। বা যেটাতে একটা একটা টেস্ট আমাদের দেশের শ্রোতারা পাবে, যেই টেস্টটা তার খুব অপরিচিত না, আবার খুব পরিচিতও না। ইট হ্যাজ টু বি দ্যাট, মানে এটাতে একটা সিগনেচার থাকবে। হুম। এটাকে মনে হবে যে হ্যাঁ, এটা আমার খুব আপন কিছু, আমি এইরকম গান আমি শুনেছি। হুম। হ্যাঁ, কারণ বাংলা গান শুনেছি, যে কারণে এইরকম গান আমি শুনেছি, কিন্তু এই গানটা আমি শুনি নাই। আচ্ছা। এই গানটা আমার কাছে অনেক নতুন, একেবারে ইউনিক। ইউনিক। ইউনিক হইতে হবে। হুম। তো ওই জন্যই যেটা বলছিলাম যে সিগনেচার, এই বিষয়টাকে আমি খুব গুরুত্ব সহকারে দেখেছি। হ্যাঁ, আচ্ছা। যে কারণে এতগুলো কথা এলো, হয়তো বা কিছু প্রশংসা এলো বা যাই এলো, সেটা কিন্তু এই জন্যই যে লাইক সিগনেচার সিগনেচার প্রডিউস করা হুম। এবং সেটাকে স্টাবলিশ করা। আচ্ছা। যেমন আমি যদি একদম রেপ্লিকা করি, আমার খুব ফেভারিট লিরিসিস্ট হচ্ছে লিওনার্দ কোহেন, মানে আমি তাকে মেন্টর মনে করি। হুম। বাংলায় আমি সুমন কবির, অঞ্জন দত্ত, এদেরকে মেন্টর মনে করি, যে আচ্ছা। এদের লিরিক অত্যন্ত ভালো, সুপার ব্রিলিয়ান্ট রাইটিং। যেটা বলতে চেয়েছে সেটাই এত চমৎকার করে বলেছে যে এর চেয়ে বেটার করে বলা সম্ভব না। মানে আমি লিখতে গেলে হতাশ ফিল করি যে ওনাদের মতো এত ভালো মনে হয় পারলাম না। সো এই যে জায়গাটা, কিন্তু আমি যদি একদম হুবহু কোহেনকে ধরে লিখি, হুম। তাহলে সেটা কী হবে? সেখানে কিন্তু আমার সিগনেচার থাকবে না, সেটা সক্রিয়তা হবে থাকছে একটা, না। হ্যাঁ, সেটা হবে একটা রেপ্লিকা। হুম।
মিউজিক্যালি আমি যদি একদম হুবহু আমার খুব ফেভারিট ব্যান্ড মেটালিকা বা পিঙ্ক ফ্লয়েড বা ডায়ার স্ট্রেটস, যাকে আমি একদম যদি ফলো করি, ঠিক ওই রকম একটা গান তৈরি করি, তাহলে কি হবে? ওখানে আমাদের সিগনেচার বলতে কিছু থাকবে না, শিরোনামহীনের সিগনেচার থাকবে না, আমার সিগনেচার থাকবে না, থাকবে একটা রেপ্লিকা, যেটা একটা স্কেলেটন। তো আমি ওই স্কেলেটনটাকে অ্যাভয়েড করার জন্য আসলে সারা জীবন কাজ করেছি। দ্যাট ওয়াজ মাই টার্গেট। আচ্ছা ভাই, আপনি বলতেছিলেন যে হচ্ছে লিওনার্দ কোহেন এবং কবির সুমন এবং অঞ্জন দত্ত, ওনারা ছিলেন আপনার হচ্ছে মেন্টর, মেন্টর টাইপের। এবং আইডলাইজ করেছি আমি আমি। যা শুনেছি যে আপনি অনেক কবিতা পড়েছেন, কবিতা জিনিসটা আপনার খুব পছন্দ। অ্যান্ড আপনি হচ্ছে ভিজুয়াল আর্টেও খুব বেশি অ্যাট্রাক্টেড। ফর এক্সাম্পল, আপনি অনেক সিনেমা দেখেন, গল্প আপনার অনেক পছন্দ, আপনি হচ্ছে অনেক পেন্টিং দেখেন। আপনার একটা পোস্ট আমি দেখেছি, সেখানে আপনি একটা কোথাও গিয়ে কোনো একটা প্রদর্শনী দেখছেন, একটা এক্সিবিশন এক্সিবিশন ছিল। তো সব ধরনের ভিজুয়াল এবং মেন্টাল এবং যত রকম আর্ট ফর্ম সম্ভব আপনি সবই কনজিউম করছেন। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মনে হয় আপনার যে লিরিকগুলো আসতেছে, মানে এগুলা কিন্তু ভাই খুবই এক্সেপশনাল লিরিক। মানে জনমানুষের জাতীয় সঙ্গীত টাইপের হয়ে উঠতেছে এক একটা লাইন। সারাবেলা বন্ধ জানালা যে লিরিক, অ্যান্ড স্নিগ্ধ গাংচিল, মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর সব লিরিক। তো আপনার ভিতরে কবিতা ভাবটা আছে ভাই, মানে আপনি কি আসলে কবি নিজে? আপনি কি নিজেকে কবি হিসেবে দেখেন? আমি কিন্তু দেখি। থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। হুম কবি হিসেবে দেখি, হুম দেখি না বললে ভুল হবে। এইখানে যেটা হয়েছে, যেমন শৈশবে হুম আমার স্কুল ছিল সেন্ট গ্রেগরি, হ্যাঁ আমি পুরান ঢাকায় বড় হয়েছি। আমার গণ্ডিটা খুব ছোট ছিল, মানে যেহেতু আমার দেশের বাড়িও ঢাকা, আমি ঢাকাইয়া, আমি হচ্ছি ঢাকাইয়া, আমি একদম অরিজিনাল পিওর ঢাকাইয়া। পিওর ঢাকাইয়া। হ্যাঁ। তা আমার কোনো দেশের বাড়ি নাই। তো সবার কি হতো যে যখন এই স্কুল শেষ হয়ে যেত, মানে ডিসেম্বরে ছুটি হয়েছে, তখন কিন্তু সবাই দেশের বাড়িটারি গ্রামের বাড়ি যেত, বা কোরবানি দিয়ে গ্রামের বাড়ি যেত, রোজার ঈদে যেত। আমার তো আমার গ্রামের বাড়ি নাই, আমার তো ঢাকায় আমি থাকি, হ্যাঁ, এবং ওখানেই থাকি। তো আমার গণ্ডিটা খুবই ছোট ছিল, যেই কারণে তখন আমার যে হবি ছিল বই পড়া, মোস্টলি সেটা হচ্ছে সাহিত্য, যেটা পড়তাম। এবং স্পেশালি একদম সেবা প্রকাশনের হাত ধরে এটা চালু হয়েছে, স্টার্ট হয়েছে। পরবর্তীতে হয়তো আরও কয়েকটা জায়গায় এক্সপ্লোর করেছি, অনেক রাইটারের রাইটিং এক্সপ্লোর করার সুযোগ হয়েছে। আচ্ছা। কিন্তু সেবা প্রকাশনী যেটা করলো, আমাকে আসলে সারা বিশ্ব তারা ঘুরিয়ে ফেললো। লাইক ওই কিশোর পাশার হাত ধরে, মানে ওই যে তিন গোয়েন্দা, আমি আমেরিকার রকি বিচে ঘুরলাম, তারপরে মাসুদ রানার হাত ধরে আমি ওর সাথে বসে ক্যাভিয়ার খেলাম, এই যে বিষয়গুলা। হ্যাঁ, পরবর্তীতে যেটা সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, সমরেশ, দার্জিলিং ঘুরিয়ে ফেললো, সাতকাহন, এই যে ট্র্যাভেলিংটা, এটা আসলে আমার কাছে মনে হয় এটা একটা নলেজ, এটার একটা ফিলসফি আছে। যেমন হুমায়ুন আহমেদ হিমু তৈরি করেছিলেন, তার আগে তৈরি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত। এই যে ক্যারেক্টারগুলো আমাদের তরুণদেরকে কি পরিমাণ উৎসাহিত করেছে, ইন্সপায়ার করেছে, বা আমরা কি পরিমাণ আইডলাইজ করেছি যে আচ্ছা, ও কিন্তু পারফেক্ট না ক্যারেক্টার, কিন্তু ওকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি সেটাও বুঝি না। এই যে কারো ভেতরে প্রবেশ করার যে অসাধারণ ক্যাপাসিটি আমাদের এই রাইটারদের ছিল, তাদের প্রতি আমি আসলে মানে ভীষণভাবে অনুরক্ত হই। আচ্ছা। এবং পাশাপাশি কবিতা পড়া শুরু করি। কবিতায় জয় গোস্বামী, হেলাল হাফিজ। হেলাল হাফিজের সাথে পরবর্তীতে দেখা হয়েছে, একসাথে আমরা এক অনুষ্ঠানে বসেছিলাম। এটা আমার অনেক বড় সৌভাগ্য। আমি তাকে আইডলাইজ করেছি, তার লেখাগুলো, মানে একটা লাইন লিখে একটা সম্পূর্ণ উপন্যাসের মতো বড় একটা বিস্তৃতিকে বুঝিয়ে ফেলার ক্যাপাসিটি কয়টা মানুষের থাকে? ওনার আছে। হি ইজ সামওয়ান, মানে দ্যাট স্ট্রং। রফিক আজাদ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এদের কথা, পূর্ণেন্দু পুত্রী, এদের কথা না বললেই না। এত চমৎকার রাইটিং, তা আমি পড়তে খুব পছন্দ করতাম। আচ্ছা। এটা ছিল স্টার্টটা। দেন যখন আমি আর্কিটেকচারে ঢুকলাম, পড়া শুরু করলাম, তা আমাদের সাবজেক্টও ছিল যে আর্ট অ্যাপ্রিসিয়েশন, মিউজিক অ্যাপ্রিসিয়েশন, এগুলো ছিল সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। একাডেমিক্যালি পড়তে হয়েছে।
তো আর্ট অ্যাপ্রিসিয়েশনের ওখানে আমার আর্টের প্রতি ভালোবাসা জন্মায়। ক্লড মনের, অ্যাডওয়ার্ড মানে, এই যে ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, কিউবিজম, পিকাসোর আর্ট কীভাবে এলো, একদম লিওনার্দ কোহেনের, লিওনার্দ দা দা ভিঞ্চি। ভিঞ্চির সময়ের যে আর্ট, সেটার সাথে তো পিকাসো বা মডার্নিজমের অনেক ডিফারেন্স। মানে এইটার যে উত্তরণটা, এই যে আস্তে 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 স্টেপ বাই স্টেপ, ইভেন যখন সালভাদর দালি সুরিয়ালিজম নিয়ে ট্রাই করতেছে, তখন মুভিতে এই যে কুব্রিকের মুভি বা স্ট্যানলি কুব্রিক। হ্যাঁ, মানে এগুলো কেন একই সময়ে হয়েছে বা একই সাথে এই মুভমেন্টগুলো তৈরি হয়েছে, কারণ সাইকোলজিটা ওই রকম। ওকে। ওরা যখন এভাবে ভাবছে পেইন্টিংয়ে, তখন ফিল্ম মেকাররা এইভাবে ভাবছে, তখন রাইটাররা যেমন এডগার অ্যালান পোর লেখাগুলো কিন্তু এরকম। হ্যাঁ, তখন ওরা কিন্তু এভাবে ভাবছে। হ্যাঁ, তো এই যে এই যে উত্তরণের জায়গাটা, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে পৃথিবী সব সময় আসলে একই তারে বা একই তালে চলেছে। এটার মধ্যে বেতাল কিছু নাই, ডিসটিউন কিছু নাই। ইটস বিউটিফুল। দেন আমি তখন প্রেম করতাম, পরবর্তী তাকেই বিয়ে করি। আমি একটাই প্রেম করেছিলাম, বিয়ে করেছি। তো উনি হচ্ছেন আর্টিস্ট, ওকে। আর্ট কলেজের, ঢাকা ইউনিভার্সিটি, চারুকলা। তো ওইটা আর্টিস্ট ইন এসেন্স পেইন্টিং। পেইন্টিং, হ্যাঁ। ওয়াও। হ্যাঁ, উনি ছিলেন ওরিয়েন্টাল আর্টিস্ট, উইচ ইজ ক্লোজ টু পেইন্টিং। মানে একই লেমেনদের কাছে, আমাদের কাছে, জেনারেল মানুষের কাছে আসলে ওগুলা একটা একটা জনরা থাকতে পারে, কিন্তু দে আর অল পেইন্টার্স। তো ওই ফ্যাকাল্টিটা ছিল হচ্ছে আমার শ্বশুর ফ্যাকাল্টি, শ্বশুরবাড়ির মতো। মানে ওখানে তো আমার যেতাম, এক্সিবিশন দেখতাম। তো লেটলি ওই যেটা বলছিলেন যে যেই এক্সিবিশন আমাকে ঘুরতে দেখেছেন, ওটা আমার ওয়াইফের পেন্টিং ওখানে ছিল, আমার মেয়েরও ছিল। আমার মেয়েটাও এখন পেন্টিং করে, এবং তারও আগ্রহ জন্মেছে। সে ফ্যাশন ডিজাইন পড়তে যাবে প্যারিসে, এনরোলমেন্ট হয়ে গেছে। তো ওই যে আর্টের চর্চাটা আসলে আমার ফ্যামিলিতে খুব স্ট্রংলি একটা জায়গা পেয়েছে। আচ্ছা। হ্যাঁ, অনেকের হয় এরকম যে একজন হয়তো মিউজিশিয়ান ফ্যামিলিতে আছে, মিউজিক করছে, কিন্তু সেটা ফ্যামিলি থেকে দূরে রাখছে। ক্ষেত্র বিশেষে বাধ্যও হচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপটে এরকমও হয়, বাধ্য হচ্ছে, ডেফিনেটলি নিজেকে একটু সরিয়ে রাখছে। দেয়ার আর কেসেস। হ্যাঁ, মানে দেয়ার আর কেসেস, এবং সেটা হয়তো নিজের ভিতরে লালন করে, কিন্তু আসলে ওইটা আর ফ্যামিলিতে ইনভলভ হতে দেয় নাই। আমার ক্ষেত্রে বিষয়টা ওইরকম হয় নাই। আই এম ভেরি ফরচুনেট যে আমার ফ্যামিলিটা এরকমই। তো ভাই আপনি কখন আসলে মিউজিক করা শুরু করলেন? কলেজ ছিল নটরডেম। তো ওই সময়টায় আমি আসলে বেশ ভালোই এফোর্ট দিয়ে গিটার শেখার পেছনে প্রচুর সময় ব্যয় করেছি। মানে ওই সময়টা ভালো সময় দিয়েছি। ইন্টারমিডিয়েট টাইমে কলেজে পড়ার সময়। অ্যান্ড দ্যাট টাইম কলেজেরই সেকেন্ড ইয়ার নাগাদ আমি থ্রেশহোল্ড ফাউন্ড করি। কলেজ শেষ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, কলেজ শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে শিরোনামহীন ফাউন্ড করি। সো দ্যাটস দ্যাট। আমার কথা হচ্ছে যে না, কলেজ শেষ হয়ে যাওয়ার পরে বুয়েটে পড়াকালীন সময় আমি শিরোনামহীন ফাউন্ড করি। কথা হচ্ছে যে আসলে এইটুকু আর্লি স্টার্ট করতে হয়। যে কয়জন মিউজিশিয়ান খুব ভালো করেছে বা আছে, যাদের নাম আমরা জানি, যাদেরকে আমরা রেসপেক্ট করি, বা সবাই শ্রোতারা যাদেরকে ভ্যালু করে, এরা সবাই কিন্তু মোটামুটি মোরলেস এরকম টাইমে স্টার্ট করা সবার। মানে হয় ইন্টার শেষ, নাহলে ভার্সিটি শুরু। একদম একদম, দ্যাটস দ্য পারফেক্ট যে দেরি আর কেউ করেনি। আমার একটা ফরম্যাটেড কোশ্চেন আছে এই বিষয়ে। সেটা হচ্ছে যে ওই যে টাইমটাতে আপনি শুরু করলেন, হয়তো বয়স 20 অথবা 22, এরকম এই রেঞ্জেই হবে। তাদের অনেকেই মিউজিক স্টার্ট করবে বাই ডিফল্ট, মানে করবেই এবং করেও তো। হ্যাঁ, এখন ধরেন আপনাকে তার খুব ভালো লাগে, ওকে, ইউ আর দ্য আইডল, সামওয়ান ওয়ান্টস টু বি দ্য জিয়া, নেক্সট জিয়া। সরি ভাই, আমি আপনাকে নাম ধরে বললাম। না, শিওর, এটাই তো হয়। আমিও তো তাই করেছি, কাউকে না কাউকে আইডলাইজ করেছি। জিয়া যদি কেউ হইতে চায়, তার কি কোনো হ্যান্ডবুক আছে? মানে হোয়াট আর দ্য থিংস হি হ্যাজ টু কনজিউম অ্যান্ড হোয়াট আর দ্য থিংস হি মাস্ট ডু টু গো দেয়ার, ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল টু সাস্টেইন ফর 33 years? Yeah, that's big. And more. হ্যাঁ, 33 years and beyond. আপনি তো 33 বছর ধরে কাজ করছেন। should be counting. হ্যাঁ, এই জায়গাটা কঠিন। সাস্টেইনেবিলিটি।
তো এখানে আমি বলবো যে আমার একটা স্ট্রংগেস্ট ফিচার ছিল হচ্ছে কোনো কিছুতে লেগে থাকার প্রবণতা, সাস্টেইনেবিলিটি, হুম যে আমি আসলে গিভ আপ করি না একটা কিছুতে, আমি আসলে সেটা শেষ দেখতে চাই। তো এরকম একটা অদম্য একটা কি বলে মানে একাগ্রতা থাকতে হবে, আচ্ছা একাগ্রতা এবং ফোকাসড, ফোকাসড যে না ঠিক আছে আমি ফেল করেছি মানে দ্যাট ইজ নট এ ফেইলিং, দ্যাট ইজ নট এ ফেলিওর, দ্যাট ইজ আ লার্নিং। হুম এখান থেকে আমি শিখলাম আমি নেক্সটটা আমি ফেল করবো না, এবং নেক্সটটা আমি আবার ফেল করলাম, তখন আমি ভাবলাম যে না এরপরেরটা তো আর ফেল করবো না। মানে মানুষ বেকুব কয়বার হতে পারে, দুইবার হইলাম, থার্ড টাইম হবো কেন, থার্ড টাইমে হলে বলবো ফোর্থ টাইম হবো কেন, হুম বাট আমি ছাড়বো না। সো আচ্ছা এই জায়গাটা থাকতে হবে। তার মানে কি আপনার অনেকবার মনে হয়েছে যে ছাড়বো কি ছাড়বো না, বা ফেইলার হয়েছেন কিনা? 100% ফেলিওর ছাড়া কোনো মানুষ তো আমার মনে হয় যে এই পর্যন্ত যাইতে পারবে না, রাইট? পৃথিবীতে কেউ নেই। ডেফিনেটলি সবাই ফেলিওর, মানে ফেল করতে 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 একটা জায়গায় এসেছে, আমি সেটাই বিশ্বাস করি। সেটা হোক আমাদের জেমস ভাই, সেটা হোক বাচ্চু ভাই, সেটা হোক মেটালিকার জেমস হ্যাটফিল্ড, একই কথা। ওকে ফেল তাকে করতে হয়েছে, এতে কোনো ডাউট নেই। তো আমি বলবো যদি কেউ চিন্তা করে যে হ্যাঁ তাকে জিয়া হইতে হবে, হুম তাহলে তার জন্য জিনিসটা সেখানে কারেকশন আছে। তার না জিয়া হওয়ার দরকার নেই, হুম তার আসলে বি ইউর সেলফ, নিজেকে নিজের মতোই হইতে হবে। কিন্তু সে ইন্সপায়ার্ড হইতে পারে বাই জিয়া, বাই সামওয়ান এলস, হ্যাঁ ট্রু ইন্সপায়ার্ড হইতে পারে। ওই ইন্সপিরেশনের জায়গায় যেমন আমার স্ট্রংগেস্ট জায়গাটা কিন্তু নট অনলি বেস প্লেয়িং, আমার একটা বিষয় ছিল হচ্ছে আমি এক্সপ্লোর করতে পছন্দ করি, বিভিন্ন যন্ত্র বাজাতে চাই। আমার মনে হয় যে হ্যাঁ আমি ওইটা ধরলে ওটাও পারবো, আমি একটু ট্রাই করে দেখি। যে কারণে আমি সারদ বাজিয়েছি, হুম আবার হাসিমুখ আমার বাজানো, সারদ বাজিয়েছি ওই সময়। তারপরে আমি ভায়োলিন বাজিয়েছি ওই অ্যালবামটায়, প্রচুর ভায়োলিন বাজিয়েছি, যেটা কেউ দেখেনি কারণ ওগুলোর ভিডিও হয়নি। তারপরে আমি চেলো বাজিয়েছি, হ্যাঁ চেলো বেশ কঠিন টু প্লে, মানে ভেরি ডিফিকাল্ট টু প্লে টাইপের ইনস্ট্রুমেন্ট, মানে আচ্ছা পৃথিবীর সবচেয়ে কঠিন ইনস্ট্রুমেন্ট প্লেয়িংয়ের মধ্যে একটা হচ্ছে চেলো। আমার কাছে মনে হয়েছে খুবই চ্যালেঞ্জিং, ঠিক আছে আমি ট্রাই করব, আমি ট্রাই করেছি এবং আমি বাজিয়েছি। এই অ্যালবামে তো অনেক বেশি বাজিয়েছি, এর আগেই পারফিউম অ্যালবামেও আমার বাজানো আছে। আবার হাসিমুখের সময় একটা বাজনাই ছিল, আবার হাসিমুখেই ছিল ইনফ্যাক্ট, আচ্ছা আচ্ছা একদম থিম মিউজিকটাই ছিল। তো এই যে একটা লম্বা সময় ধরে আমি ওটাকে ট্রাই করেছি, যেই সময়টায় আসলে মানুষ নতুন একটা মিউজিক, নতুন একটা ইনস্ট্রুমেন্ট ধরে না, যেটা নর্মালি পারে সেটা কি সেটাতেই ফোকাস থাকে এবং সেটাতেই আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি আসলে নতুন নতুন এক্সপ্লোর করার চেষ্টা করেছি। সো আমার কাছে মনে হয় যে এটা একটা স্পেশাল ফিচার, যে স্টিল আমার এই বয়সে এসেও আমি একটা নতুন যন্ত্র ধরলে আমি আসলে সেটা শিখতে চাই, বাজাতে চাই, সেটা বলছি না, কিন্তু বলছি হচ্ছে শিখতে চাই। আগে তো শিখবো, যদি আমি পারি তাহলে আমি বাজাবো, নাহলে বাজাবো না, কিন্তু আমাকে পারতে হবে। সো True. আমার ওইটা কিন্তু একটা ব্যাপার যে হ্যাঁ আমাকে পারতে হবে, ওইটা কিন্তু আমি ফেল করতে চাই না, ফেল করতে আমার খুব লজ্জা লাগে। আমার মনে হয় যে না আমি কেন ফেল করবো, আমি আরেকটু ট্রাই করলে পারবো, তো ওইটা একটু ট্রাই করি। আচ্ছা দেন এগেইন এই যে মাল্টি ইনস্ট্রুমেন্ট প্লেয়িংয়ের ফিচারটা বা আগ্রহটা, এটা থাকতে হবে। হুম আরেকটা থাকতে হবে হচ্ছে যে যেমন আমাকে আসলে মানুষ ভ্যালু করেছে শুধু বেস বাজানোর জন্য, ভ্যালু করেছে এটা আমি বিশ্বাস করি না। নো ভাই ভ্যালু লিরিক্স ভ্যালু করেছে লিরিক্সের জন্য, ভ্যালু করেছে আমার গানের সুরের জন্য। হুম এই যে সুরগুলো করা, এটার পেছনে আমাকে ভীষণভাবে এফোর্ট দিতে হয়েছে। আর লিরিক লেখাটা যেটা, সেটা অনেকটাই মানে ওই যে যেটা আপনি বলছিলেন যে কবি হুম বা আমার রাইটিং ক্যাপাসিটি আছে, দ্যাটস ওয়াই ওইটা ইজিয়ার হয়েছে, আমি ওইটা কনভে করতে পেরেছি। রাইটিং ক্যাপাসিটি যদি কারো ডেভেলপ করতে হয়, হি হ্যাজ টু রিড এ লট। একদম 100%, সো এটার কোনো অল্টারনেট নাই। কেউ যদি মনে করে যে না আমি লিখতে তো খুব ভালো লাগে, আসলে পড়ে নাই কিছুই, হুম ওর লেখা ভালো হবে না, কারণ নলেজটা প্রয়োজন আছে। হুম হ্যাঁ ওখানে, স্টাইলটা ডেভেলপ হয়ে যায় আস্তে আস্তে, হ্যাঁ বাট মানে অনেক কিছু তো পড়তে হবে, দেন নিজের হয়তো কিছু একটা দাঁড়াবে। সেটাই, মানে ভিতরে কিছু থাকলে তো আমি সেটা ডেলিভার করতে পারবো। তো ভিতরে কিছু থাকার জন্য তো কিছু পড়তে হবে, রাইট। নাহলে এটা জন্মাবে কীভাবে, এটাও তো একটা। তার মানে ক্লোজ টু জিয়া ভাই যদি কেউ হইতে চায়, তাকে নেভার গিভ আপ অ্যান্ড হ্যাজ টু রিড এ লট, হোয়াট এলস, এবং মাল্টিপল
জনরার মিউজিক অর ইনস্ট্রুমেন্ট পড়তে হবে বাজানোর প্রচুর, পড়তে হবে প্রচুর। একটু নলেজ লাগবে, হ্যাঁ, একটু মুভি টুভি দেখতে হবে। আমি বলছিলাম যে আমার চাইতে বেশি মুভি কিন্তু কেউ দেখে না, এটা কিন্তু আমার কাছে এখনো মনে হয় এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মানে হোয়াট উড বি দ্য নাম্বার ভাই, Nobody. মানে আপনি যদি একটা গেস করেন, বিকজ আমি মনে করি যে আমি 2,500-2,500 মতো মুভি দেখছি, আমার কাছে মনে হয় আমার মনে হয় আমি মোর দেন 5000, মোর দেন 5,000। মোর দেন দ্যাটস হিউজ। 5000 হবে। আমরা শিরোনামহীনের প্রথম দিকের যে অ্যালবামগুলো শুনছি, জাহাজি অ্যান্ড দেন হচ্ছে বন্ধ জানালা, তারপরে হচ্ছে থার্ডটা হচ্ছে না, সেকেন্ডটা হচ্ছে ইচ্ছেঘুড়ি, ইচ্ছে থার্ডটা হচ্ছে গুছি বন্ধ বন্ধ জানালা। জানালা। হ্যাঁ, তো এই তিনটা সবার কাছে মানে অন্য জায়গায়, দিস থ্রি আর মানে সেম হুম অ্যান্ড এদের লেভেল অনেক হাই। হুম হুম এরপরে যেগুলো আসছে সেগুলো ভালো, যেমন শিরোনামহীন। তো মাঝখানে একটা রবীন্দ্রনাথের একটা অ্যালবাম আসছে, ওইটা নিয়ে অনেকের একটু প্রবলেম যে কেন শিরোনামহীন তো দরকার ছিল না, এটার ব্যাখ্যাও আমরা পাইছি অনলাইনে Right. আপনার। সো ওইটা আমি আর জিজ্ঞেস করছি না। হ্যাঁ হ্যাঁ তো এখন আমাদের কথা হলো যে আমরা যে ওই প্রথম তিনটে অ্যালবামের যে ব্যাপার, একটু আনপ্লাগড, একটু সাইকেডেলিক, একটু, যেহেতু ওখানে তুহিন ভাই ছিলেন, হুম তুহিন ভাইয়ের ভয়েসের একটা কিন্তু ব্যাপার আছে, হুম হুম মানে কিছু কিছু গানের সাথে এতই ভালো গেছে, জাস্ট অফকোর্স। মানে অসাধারণ। বন্ধ জানালা অ্যান্ড এগুলো তো মানে অল টাইম ক্লাসিক, 100 ইয়ার্স বা 200 ইয়ার্স বা 500 ইয়ার্স পর্যন্ত এগুলো চলবে, এতই ভালো হয়েছে এগুলো। ওয়েল, এই যে আমরা এখন এইট অ্যালবামটা যেটা করছি বাতিঘর, হুম। এই অ্যালবামটা তো পুরোটাই আনপ্লাগড। 8। হ্যাঁ, আচ্ছা। মানে বাতিঘর অ্যালবামের এখন পর্যন্ত 9টি গান রিলিজ হয়েছে। হুম 10 নাম্বারটা হচ্ছে এই অবেলায় 2, শুধুমাত্র ওইটা বাকি আছে। হুম আর বাকি 9টি গান রিলিজ হয়ে গেছে। হুম পুরো অ্যালবামের এই 10টি গানের 10টিই তো আনপ্লাগড, একটি ইলেকট্রিক গিটারের ছোঁয়া নাই তো। আচ্ছা। সো উই হ্যাভ অলরেডি ট্রাইড দ্যাট। হ্যাঁ। এইটার মধ্যেই আমাদের মানে যেমন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট এক্সপ্লোর করা হয়েছে, কিন্তু হুম এখানে আমার একটা ফিলোসফি হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি কোয়েশ্চেনের জায়গাটা। হ্যাঁ হ্যাঁ জায়গাটা। জায়গাটা হচ্ছে এই যে 30 ± 3, হুম ওদের কাছে একটা সুন্দর স্মৃতি আছে বন্ধ জানালা নিয়ে বা ইচ্ছেঘুড়ি নিয়ে হ্যাঁ। বা টু সাম এক্সটেন্ট জাহাজি নিয়ে, কারণ একটু আগের হলেও চলবে। হুম তারা কিন্তু এর পরবর্তী গানগুলোকে এক্সপ্লোর সেভাবে করবে না যেটা সে তার গোল্ডেন টাইমে করেছে। ট্রু। আচ্ছা, এখন যার গোল্ডেন টাইম, সে বন্ধ জানালাকে পাত্তাও দেয় না, সে শোনে হচ্ছে এই অবেলায়। আচ্ছা। কারণ তার গোল্ডেন টাইমে গান এসেছে, তার কাছে ভালো লেগেছে, পপুলার সং হয়েছে এই অবেলায়, হুম পারফিউম অ্যালবাম থেকে আচ্ছা। বা জাদুকর। হুম ভারত সমুদ্র। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যদি মানে স্ট্যাটিস্টিক্যালি ইভেন ইউটিউবে তো একটা ভালো ব্যবস্থা আছে, ভিউ দেখা যায়। হুম হুম তো ভিউ মানে হচ্ছে যে যেটা বেশি রিসিভ করেছে তার ভিউ বেশি হবে এই স্বাভাবিক। অবেলায় সবচেয়ে বেশি ভিউ। এই অবেলার কাছে কিনারও কোনো ভিউ শিরোনামহীনের কোনো গানেরই নাই। নাই। এটা হচ্ছে 67 মিলিয়ন ভিউজ। হুম হ্যাঁ, বন্ধ জানালা বা এই যে হাসি মুখ, আবার হাসি মুখ, এগুলো নিয়ে আমরা যে বলছি, এগুলোর ভিউ কত? কিছুই নেই, এটা ওই Nothing. 6-7। 6-7। হ্যাঁ। শুধুমাত্র আবার হাসি মুখের বেশি, মানে হাসি মুখের কিছুই ভিউ নাই, আবার হাসি মুখেরটা একটু বেশি, মনে হয় 15-16 হবে বা 18 ওকে। মিলিয়ন হবে, বেশ ভালো। এইটার রিজনটা হচ্ছে, ইটস নট, আমি বলছি না যে আগের গানগুলোর চেয়ে এটা ভালো হয়েছে, না, তা কিন্তু হয় নাই। ব্যাপার হচ্ছে যে ওই সময় তো আর ইউটিউব ছিল না, হুম সো ওই সময়ের কালচারটা ছিল ডিফারেন্ট। এই যে 30 ± 3 যারা, হুম তারা হচ্ছে যে একটা ট্রানজিশনাল মোমেন্টের মানুষ, সে ট্রানজিশনটা পেয়েছে। সে হচ্ছে হঠাৎ দেখলো যে একটা ইউটিউব বলে একটা জিনিস এসেছে, কিন্তু অত ভালোভাবে আসেনি। হুম লাইক খুব ভালো স্পিড যদি ইন্টারনেটের না থাকে, তাহলে তো বাফারিং করবে, হুম আরাম করে গান শোনা যাবে না। উইদাউট বাফারিং গান চলা শুরু হলো কবের থেকে? খুব বেশি দিন আগে হয় নাই তো। ট্রু। এটা কিন্তু আমি বুঝতে পারি, কারণ আমি মিউজিক করি, আমি ডেলিভার করি, আমি কিন্তু জানি কখন থেকে এটা স্টার্ট হয়েছে পারফেক্টলি। সো সেই সময়টা পেয়েছে হচ্ছে এই অবেলায় বা এই পারফিউম অ্যালবামটা, যে কারণে এগুলোর ভিউ অনেক বেশি। হুম ইভেন বাতিঘরের ক্ষেত্রে ব্যাপারটা আরও তাই, এটা তো আরও ইয়াঙ্গার জেনারেশনের জন্য। সো এই যে আনপ্লাগড অ্যালবাম শিরোনামহীন করছে, হয়তো একটু ওল্ডার জেনারেশন, যেটা 30++10 যারা, হুম তারা জানেই না,
তারা জানেই না যে শিরোনামহীন একটা আনপ্লাগ আরও নতুন কোনো গান করেছে কিনা। তারা এমনও অনেকে ভেবেছে যে এখন কি শিরোনামহীন কনসার্ট করে বা গান কি রিলিজ করে, মানে তারা কিন্তু সেটা নিয়েও কনফিউজড, কনফিউজড জাস্ট বিকজ অফ এইজ। টাচ নাই। হ্যাঁ, হ্যাঁ, এইটার কারণ হচ্ছে আমি যখন কলেজে পড়তাম, হুম, স্টুডেন্ট ছিলাম, কোনো কনসার্ট আমার মিস হইতো না। মানে এমন হয়েছে যে তখন একটা ব্যান্ড ছিল শকিং ব্লুজ, হ্যাঁ, টফি ভাই ছিলেন ওই ব্যান্ডে, গিটার বাজাতেন, গান গাইতেন। আচ্ছা আচ্ছা, আমি কনসার্ট দেখতে গেছি বিকালবেলা আবাহনী মাঠে। ওখানে গিয়ে, আবাহনী মাঠ তো না, ওইটার পাশে একটা জিমনেশিয়াম ছিল, ওই জিমনেশিয়ামের ভেতরে কনসার্ট দেখলাম, শকিং ব্লুজ পারফর্ম করলো। আবার পুরান ঢাকায় আরেকটা কনসার্ট আসছে, আমি দৌড়ে ওখান থেকে তাড়াতাড়ি করে ওই জায়গায় গেছে ওই কনসার্ট দেখতে। ওইখানে গিয়ে জাস্ট দাঁড়ালাম, স্টেজে উঠলো শকিং ব্লুজ। মানে ওনারা ওইখান থেকে ওখানে গেছিলো, আমিও গেছি। সো আমার এরকমও ঘটছে, আচ্ছা, কনসার্ট মিস করতাম না। এই যে উদ্দীপনাটা, এটা কি আমি যখন ইউনিভার্সিটি পার হয়ে গেলাম তখন ছিল? না, ছিল না। আমার বন্ধুরা যারা এইরকম আমার মতো উদ্যমী কনসার্ট দেখতো, তারা কি করতো? তারা তখন মাত্র জবে ঢুকছে, তারা কেউ তারা হায়ার স্টাডিজে গেছে, তারা বিয়ে করেছে, তাদের সংসার হয়েছে, সংসারের বোঝা কাঁধে চেপে গেছে। তখন কিন্তু না ওইভাবে আর কনসার্ট দেখা হয় না, ইনভলভড হওয়া হয় না। কনসার্ট দেখা মানে কিন্তু গানের সাথে বেশি ইনভলভড হওয়া। ট্রু। তো তারা তখন কি করে? তখন আস্তে কানে হেডফোন দিয়ে একটু গান শোনে। সেটা কি অফিসে শোনা যায় না? যায় না। অফিসে কিন্তু ধরবে, বস তো মার অনলি দিবে। রাস্তায়। হ্যাঁ, তো ও কিন্তু ওই সুযোগটাও তার কমে গেল। হুম, তার মানে তার গান শোনার আস্তে আস্তে কমে গেল। টাইম কমতে কমতে এমন হলো যে এবার সে পুরনো যেই গানগুলো তার ওই গোল্ডেন টাইমের গানগুলা, ওইটা সে এখন একটু সময় পেলে ওইটা শুনবে। সে একটা নতুন গান কেন এক্সপ্লোর করবে? করবে না। সময় নেই। সো সে জানবেই না শিরোনামহীন 8th অ্যালবাম করছে এবং আনপ্লাগড। না, এটা আসলে মানে আমি জানি, আমি আপনার সবগুলো গানই শুনছি, একটাও বাদ নাই আমার। বিকজ ইউ আর ইনভলভড। হ্যাঁ, কিন্তু আপনার ফ্রেন্ডরা ওইভাবে ইনভলভ তো না। ট্রু। এখন আমি যেটা বললাম যে আনপ্লাগড একটা নিয়ে আসবেন কিনা, বাই আনপ্লাগড আমি আসলে সংজ্ঞায়িত করতে ভুল করছি মনে হয়। ইটস লাইক যে ওই এটা স্পেসিফিক কোশ্চেনটা এরকম যে তুহিন ভাই, স্পেসিফিক্যালি তুহিন ভাইকে নিয়ে কোশ্চেনটা, মানে তার ভয়েসটা সবাই মিস করে অনেস্টলি স্পিকিং। তার ভয়েসটা তো আর আমরা তাকে কাউকে দিতে পারবো না, হুম, কারণ শিরোনামহীন ইজ নট দ্য অনলি ব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড হুম, যার ভোকাল চলে গেছে। প্রচুর ব্যান্ডেরই ভোকাল চলে গেছে। হ্যাঁ, True. ইভেন আয়রন মেইডেনের আমরা যে ব্রুস ডিকিনসনকে শুনছি, ব্রুস ডিকিনসন জয়েন করেছে হচ্ছে 4th অ্যালবামে এসে, আয়রন মেইডেন ফর সেলফ টাইটেলড। তার আগ পর্যন্ত তাদেরও পল ডিয়ানো ভোকাল। আচ্ছা, হ্যাঁ, তারপরে কার কথা বলবো? এইচ অ্যান্ড এভরিওয়ান, ডিপ পার্পল, ব্ল্যাক সাবাথ, ডিওর মতো ভোকাল জুলিয়ান টার্নারকে রিপ্লেস করে এসে জয়েন করছে। কমন ফেনোমেন। সো দিস ইজ আ কমন ফেনোমেনা। এটা হবেই, এটা তুহিন অত্যন্ত ভালো গাইতো, চমৎকার। যারা ওই সময়ের আমাদের শিরোনামহীনের ফ্যান বা শ্রোতা বা যারা পছন্দ করেছে, তারা তো তার ভয়েস শুনেই পছন্দ করেছে। সো তাকে অপছন্দ করার তো কিছু নেই, অবশ্যই তাকে পছন্দ করে এবং তাকে আইডলাইজও করে, তার গান ভালো লাগে। সেটা একটা চ্যাপ্টার। এর পরবর্তীতে আমাদের জয়েন করলো ইশতিয়াক, ওর ভয়েস অনেকগুলো গান অসাধারণ। রিলিজ হলো। ওকে আইডলাইজ করারও লোক তৈরি হয়েছে, একটা জেনারেশন তৈরি হয়েছে। স্বাভাবিক, এই জেনারেশন ওই জেনারেশনের ইমোশন বুঝবে না, ওই জেনারেশনও এই জেনারেশনের ইমোশনটা সেইভাবে আর বুঝতে পারবে না, স্বাভাবিক। হ্যাঁ, তো এই জন্যই আমাদের গান রিলিজ হবে, শিরোনামহীনের নতুন গান রিলিজ হবে। আগেও গান আমি তৈরি করতাম, সুর করতাম, লিখতাম, এখনও তাই করছি, ভবিষ্যতেও করব। তার মানে কি আমার কিন্তু চেঞ্জ হয় নাই। সো গানের শিরোনামহীন চলছে, বডি ওইভাবেই যাবে। হ্যাঁ, শিরোনামহীনের মতো করে যাবে, সেই সিগনেচার থাকবেই, স্বাভাবিক। আরেকটা ব্যান্ডের সাথে কিন্তু শিরোনামহীনের গানকে মেলানো যায় না, কারণ হচ্ছে সিগনেচারটা। তো যেহেতু সিগনেচার চেঞ্জ হয় নাই, মানে মেকিংয়ের জায়গাটা একই আছে, সো ওই জায়গাটা থেকেই যাবে। আচ্ছা, কিন্তু ভয়েসটা, যে কণ্ঠ টোনটা, সেটা স্বাভাবিকভাবেই চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা তো যারা মিস করা তারা মিস করবে, যারা রিসিভ করা তারা রিসিভ করবে। দিস ইজ হাউ ইট ইজ। ওকে, ফেয়ার এনাফ ভাইয়া। এখানে তানজির তুহিন ভাই এর যে চলে যাওয়া, সেটা নিয়ে তো আমরা সবাই জানি, এবং আমরা আসলে
যতটুকু নিউজে আসে বা অনলাইনে যতটুকু ম্যাটেরিয়াল আছে ওটাই আমাদের জানার ওয়ে। আমরা তো আসলে বিল্ড ইন অথবা ভিতরে কি হয়েছে, আপনাদের কি কি কনভারসেশন ছিল, এগুলো আমরা আসলে কিছু জানি না। But definitely it was difficult for the audience, and definitely it was more difficult for you to handle হ্যাঁ the discussions, because it is not an easy conversation. এটা খুব ডিফিকাল্ট কনভারসেশন ছিল, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। সো এই যে ডিফিকাল্ট কনভারসেশনগুলোর মধ্যে দিয়ে আপনারা গেলেন, অ্যান্ড ফাইনালি আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন যে একটা এস্টাবলিশড ভোকাল, মানে ইট ইজ ডেফিনেটলি মিউচুয়াল সিদ্ধান্ত যে তুহিন ভাই চলে যাবেন। তো এখন এই ডিফিকাল্ট, মানে হাউ ওয়াজ তুহিন ভাই লাইক, মানে আমি যতটুকু তার শেষের দিকে দেখলাম যে রবীন্দ্রনাথের অ্যালবামটা সে নিজে থেকে করতে চেয়েছে। আপনি হয়তো ব্যক্তিগতভাবে ওইটার সাথে অ্যালাইন ছিলেন না, আপনি নতুন কিছু করতে চেয়েছিলেন, ক্রিয়েটিভ কিছু করতে চাচ্ছিলেন। আমি সবসময় ক্রিয়েটিভিটির পক্ষে। তো এখন উনি কি আসলে ডমিনেটিং ছিলেন কিনা অন দ্য ব্যান্ড? না না, ওইভাবে জাজ করাটাও ঠিক হবে না, কারণ আমরা আসলে ওই জাজমেন্টাল দৃষ্টিভঙ্গিটা না রাখি, কারণ জাজমেন্টাল এই দৃষ্টিভঙ্গিটার জন্য আমাদের খুব ক্ষতি হয়েছে। কেমন, হুম বিষয়টা খুব সিম্পল। হুম সে একটু অসুস্থ হলো, তার মধ্যে কিছু অভিমান জন্মালো, সে হসপিটালাইজড হলো, হুম হসপিটাল থেকে খুব দ্রুত আবার ব্যাকও করলো। তার কিন্তু আসলে হার্টে হার্টে ইস্যুতেই তো ভর্তি হয়েছিল, হার্টে কিন্তু কোনো তার রিংও পরানো হয়নি, বাইপাস সার্জারি হয়নি, কিছুই হয়নি। ওকে। সো ইটস ভেরি ইজি টু কাম ব্যাক। হুম তা আমরা ওইটা নিয়ে ডিসকাশন করতে গিয়েছিলাম। হুম সামহাও আমাদের ডিসকাশনগুলো এক তারে মেলেনি, বা অনেক দিন থেকে হয়তো তুহিন ভাবছিল যে সে এই ব্যান্ডটাতে আর কন্টিনিউ করবে না। ওকে। দ্যাটস ইট। এখন কাউকে কিন্তু জোর করে রাখা যাবে না, না না, ডেফিনেটলি রিকোয়েস্ট করা যাবে, কয়েকদিন সময় দেওয়া যাবে, কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে হুম সেটা আর হবে না। হ্যাঁ, অনেকের হয় না যে বিয়ে ভেঙে যায়, তো মানুষের বিয়ে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক তো থাকে খুবই ভালো, কিন্তু বিয়ে যখন ভেঙে যায় তখন তো ভেঙেই যায়, হুম ওই ভালো সম্পর্ক কিন্তু টেকে না। বা ভাই ভাইয়ের মধ্যে দেখা যায় যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টি হয়। সেটা কেন হয়? তারা দুই ভাই কি আজীবন শত্রু ছিল? তা না। তো দ্যাট হ্যাপেন্স। হুম এখানে কেউ কিন্তু অতিরঞ্জিত হতে হতে বিষয়টা এরকম দাঁড়ালো হুম যে আমরা ওকে দেখতেই যাই নাই হসপিটালে, হুম বা এরকম অনেকগুলো আমরা মানে আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে মিডিয়াতে এই ধরনের কথাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে বা মানুষ এভাবে ভাবতেছে। তা মানুষের ভাবনাকে তো আমরা বন্ধ করতে পারবো না, কারণ No. ও যখন অসুস্থ হলো তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, মানে নিজের কাঁধে করে নিয়ে গিয়েছিল হচ্ছে আমাদের কিবোর্ডিস্ট রাসেল ওই সময়, কারণ ও তার পাশের বাসায় থাকতো, আমি আচ্ছা। থাকতাম দূরে। নিয়ে এসেছে, আমি থাকি মিরপুর, হুম নিয়ে এসেছে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। হুম সেটা কিন্তু আমার এখান থেকে কাছে, আমি কিন্তু সাথে সাথে ওখানে চলে গিয়েছি। যখন নিয়ে এসেছে তখনই, হুম এটাই স্বাভাবিক, একটা ব্যান্ড তো একটা Definitely. ফ্যামিলি। ফ্যামিলি লাইক আচ্ছা। ব্রাদার্স। হ্যাঁ, তারপরের দিন তার যখন চিকিৎসা হচ্ছে, এনজিওগ্রাম করা হবে, তখন আমি সিদ্ধান্তগুলো ডাক্তারের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্তগুলো আমি দিচ্ছি, সার্বক্ষণিকই তো আমি ছিলাম তার সাথে। ওখান থেকে যে রিলিজ করা হলো, বাসায় গেল, সেই পর্যন্ত তো আমরা পৌঁছে একসাথেই আছি। হ্যাঁ। তারপরে বাসায় গিয়ে আমরা ডিসকাশনও করেছি। তারপরে একজন গেস্ট ভোকাল নিয়ে চলবো কিছুদিনের জন্য, এবং সেটা লম্বা সময়, মানে লম্বা সময় বলতে হচ্ছে 2-3 মাস 4 মাস, এটা আমরা এই 3 মাস 4 মাস ব্যান্ডকে বন্ধ রাখতে পারতাম। বন্ধ না রেখে যদি চালাতে চাই, তাহলে এটাই একমাত্র পদ্ধতি, যে এইটাই। তো যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন একজন মানুষ অ্যাবসেন্ট হয়, তখন প্রতিষ্ঠানটা কিন্তু ইউজুয়ালি বন্ধ থাকে না, সেটার দরজা খোলা থাকে, সেটার কাজকর্ম চলে, এবং ওই লোকটা ছুটিতে থাকে। সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড। ও তখন ছুটিতে থাকবে, সেটাই সাপোজড। আচ্ছা। তো ওইভাবেই সিদ্ধান্তগুলো হয়েছিল। এবার আমি ওইটার পরবর্তী জায়গাটায় চলে যাই, জাম্প করে অনেক দূর। হুম আমার হার্টের ইস্যু হলো কিছুদিন আগে। আপনার? হ্যাঁ, 6 মাস আগে। ওকে। যেটা নিয়ে এত কথা হয়নি, কারণ আমি ভোকাল না। হ্যাঁ, তুহিনের কিন্তু কোনো, ওই যে বললাম না যে রিংও পরানো হয়নি, বাইপাস সার্জারিও হয়নি। হুম তা আমার বাইপাস সার্জারি হয়েছে, Wow. এবং আমার 4টা ব্লক ছিল, হুম এটা ওর কেউ একটি জানে ব্লকও না। ছিল না। হ্যাঁ, আমি ওইটাকে, এই যে এটা নিয়ে যে আমি গল্প করি নাই, হুম মিডিয়াতে ছড়াই নেই, সো এটা কেউ জানে না। তা আমার বাইপাস সার্জারি হলো। ওই সময় কি ব্যান্ড বন্ধ ছিল?
না, আমি ডেকে এনে ব্যান্ডের সবাইকে মিটিং করে আমি ডেকে এনে, হুম তখন আমি কিন্তু অসুস্থ, আমি কিন্তু বিছানায়, হুম ওই অবস্থাতেই ডেকে আনলাম, কিভাবে কি করা যায় সেটার জন্য আলোচনা করলাম, এবং তারপরে একজনকে পছন্দ করা হলো, সিলেক্ট করা হলো, সেটা আমাকে বললো তারা। আমি বললাম যে দ্যাটস ফাইন, যদি সব ঠিকঠাক থাকে, কিন্তু শিরোনামহীনের ইমেজ নষ্ট করা যাবে না, সো প্লেইংটা ঠিকঠাক হইতে হবে। প্রয়োজনে আমি ওকে দেখাই দিব, অসুবিধা নেই, কী বাজবে, হ্যাঁ, সেটা আমি তাকে হেল্প করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত আছি। এবং তারা কনসার্ট করলো, বেশ কিছুই করলো। আমি তো জেলাস ফিল করি নাই, বা আমি তো অফেন্ডেড ফিল করি নাই। হুম হ্যাঁ, তো আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমি বরং উৎসাহিত করেছি। এবং এরপরে আমি যখন ব্যাক করলাম কাম ব্যাক, এবং তখন স্টেজে আমি দীর্ঘ সময় একটা চেয়ারে বসে বাজিয়েছি। চেয়ার রাখতে হয়েছে, টুল রাখতে হয়েছে আমার বসার জন্য, কারণ আমি দাঁড়াতে পারছিলাম না। আচ্ছা এইভাবে পারফর্ম করলাম। এখন রিসেন্টলি এই গত 15-16 দিন যাবৎ হচ্ছে আমি দাঁড়িয়ে পারফর্ম করতে পারছি। এর আগ পর্যন্ত আমি কিন্তু তাও পারছিলাম না। হুম সো দ্যাট হ্যাপেন্ড। সো এই বিষয়গুলো হচ্ছে কি, এগুলো এক ধরনের ইনএভিটেবল কেস বলতে একটা বিষয় আছে, যে এটা তো লাইফ, লাইফের সব কিছু ইউ ক্যানট এক্সপেক্ট যে একদম চমৎকারভাবে সঠিকভাবে যেটা চেয়েছি সেটাই চলবে, ডিজায়ার্ড কন্ডিশনে চলবে না। আপস অ্যান্ড ডাউনস আর ইনএভিটেবল। ট্রু হ্যাঁ, জয় বাংলা কনসার্টে আমরা পারফর্ম করতাম শিরোনামহীন একটা টাইমে, আমরা 2017 পরে আর পারফর্ম করিনি। তো এর আগে এরকম একটা বড় একটা কনসার্টে আমার মা মারা গেলেন। কনসার্ট হচ্ছে পরের দিন, ওইটা বেশ বড়, এবং ওইটার কমিটমেন্ট আছে। ছোট হলেও একই কথাই হইতো, ইটস অল দ্য সেম, কমিটমেন্ট তো আছে। ট্রু আমি মাকে কবর দিয়ে গিয়ে পারফর্ম করতে দাঁড়িয়েছি স্টেজে, আমি তো মিস করিনি। ওয়াও ডেফিনেটলি আমার তখন মন খুব ভালো আনন্দিত ছিল, তা তো না। ডেফিনেটলি আমি আমার ব্যান্ডকে সাপোর্ট দিয়েছি। হয়তো অন্য সময় লাফালাফি করি, সেদিন লাফালাফি করিনি, এক পাশে দাঁড়িয়ে, কারণ আমার মন খারাপ, আমার পারফরমেন্সটা হয়তো একটু খারাপও হয়ে থাকতে পারে, কিন্তু আমি তাকে সাপোর্ট দেওয়াটা মিস করিনি। সো এইটাকে বলা হয় আর্টিস্টের কমিটমেন্ট। আমি সেটা ফুলফিল করার জন্য আসলে নিজেকে আমি মনে করি যে সেটার জন্য আমি বাধ্য, সেটা আমার করা উচিত, সেটাই আমার কাছে এথিক্যাল মনে হয়। সো দিস ইজ হাউ ইট ইজ, শো মাস্ট গো অন, সেটা চলতে হবে। অসুস্থ হয়ে গেলাম, যখন পারছি না তখন সেটা সাপোর্ট দিলাম। হ্যাঁ, এবং আমার ব্যান্ডকে আমি তো চাইবই যে আমার ব্যান্ড সবচাইতে বেশি সমাদৃত হোক, সবচেয়ে বেশি মানুষ রিসিভ করুক, সবচাইতে ভালো অবস্থায় থাকুক, বাংলাদেশের বেস্ট ব্যান্ড অবস্থায় থাকুক। আমার সেটাই কি চাওয়া উচিত না? ডেফিনেটলি দিস ইজ মাই ব্যান্ড। যেই কয়জন ব্যান্ডের মেম্বার আছে প্রত্যেকের তো একইভাবেই চিন্তা করার কথা। ভাই একটা জিনিস যেটা আসলে আমার কাছে খুব মনে হয়, যেহেতু আমি একটা বিজনেসের ভিতরে আছি, একটা ইন্ডাস্ট্রিতে আছি, হুম, সো বিজনেস জিনিসটা আমি খুব কাছ থেকে দেখি। অ্যান্ড আমার ফিলোসফি হচ্ছে, একটা জিনিসে যদি বিজনেস না থাকে, রমরমা ব্যবসা যদি না থাকে, সেই জিনিসটা খুব বেশি দিন সাস্টেইন করে না। সো গান ইটসেলফ ইজ এ ইন্ডাস্ট্রি, মানে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি। তো মিউজিক ইন্ডাস্ট্রি যদি রমরমা ব্যবসা না থাকে, তাহলে হচ্ছে নতুন মিউজিশিয়ান আসবে না, তাহলে হচ্ছে ফ্লারিশ করবে না। টাকা থাকতে হবে, মিউজিশিয়ানরাদেরকে এনাফ পারিশ্রমিক পাইতে হবে। অ্যান্ড আমরা ওয়ার্ল্ডেও দেখি অনেক বিলিয়নিয়ার মিউজিশিয়ান আছে, সোলো আর্টিস্ট আছে যাদের আসলে বিলিয়নিয়ার, দে হ্যাভ লটস অফ মানি, অ্যান্ড পিপল ডু মিউজিক জাস্ট ফর দ্যাট ফেম অ্যান্ড মানি। অনেকেই আছে এরকম, অ্যান্ড ডেফিনেটলি প্যাশন তো থাকেই। সো এখন এই যে মানে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির যে বিজনেস ব্যাপারটা, এই পার্টটাতে আপনার অবজারভেশন কী? মানে এখানে আমাদের তো অনেক ল্যাকিং মনে হয়, বিকজ মনিটাইজেশন করার যে ওয়ে, এটা একটা সময় খুবই ছিল না, বাট আপনারা জিনিসটা অ্যাডাপ্ট করতে পারছেন, ভিডিও মেকিং অ্যান্ড ইনভেস্টিং ইন মেনি মোর থিংস রেদার দেন অনলি মিউজিক। সো আপনার কি মনে হয়, মানে এইটাকে কি আরও ভালো করা পসিবল? কী কী গ্যাপ আছে আমাদের এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে? এটা খুবই একটা চমৎকার প্রশ্ন, এবং আই এম অ্যাগ্রিড, হ্যাঁ, এই বিষয়টায়, যে ওই যে এই কথাটা যে একটা বিজনেস থাকতে হবে। হ্যাঁ, হাউএভার মানে বিজনেসটা যদি না থাকে তাহলে সেটা সাস্টেইনেবল না। কেন না? যেমন আমি একটা এক্সাম্পল দিই,
এই ফিলোসফিটা আমি নিজেও ধারণ করি, যে কারণেই আমি এটাতে বলতে আসলে কমফোর্টেবল ফিল করতেছি, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে আমরা দুই রকম চর্চা দেখেছি। একটা হচ্ছে প্রচণ্ড কমার্শিয়াল ফিল্ম, যেটা আসলে লাইক কি বলবো আমি, যে এটা একেবারে মানসম্মত না, মানের নিচে। হুম আরেকটা দেখতে পেয়েছি আর্ট ফিল্ম, একেবারে মাথার উপর দিয়ে যায়। তো এই যে মাঝামাঝি যে জায়গাটা, যেটা আমি যদি এখন, আমি তো প্রচুর মুভি দেখি এবং সেগুলো হলিউড ফিল্মস বা ইউরোপিয়ান ফিল্মস, ওইগুলোতে কিন্তু আমি একটা জিনিস দেখেছি, ওদেরও কমার্শিয়াল ফিল্ম আছে, ওদের কি নাই? ওদের ইন্ডাস্ট্রি চালাতে হয়তো, ওরা Definitely. শুধুমাত্র আর্ট ফিল্ম বানায়? নো, নেভার। ওদের 80-90%, 95% ফিল্মই হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল ফিল্ম। কমার্শিয়াল ফিল্মের জায়গায় ওরা কী করলো, ওরা ওই মানহীন জায়গাটাকে বেছে নেয় নাই, তারা বেছে নিয়েছে হচ্ছে সুপার হিরো ফিল্ম বানাচ্ছে, অ্যাভাটার। অ্যাভাতার বানাচ্ছে, যে একদম ডিফারেন্ট একটা কাল্পনিক একটা বিশ্ব নিয়ে, সুপার হিরো, মার্ভেল, অ্যাভেঞ্জার্স। হ্যাঁ অ্যাভেঞ্জার্স, বা এই যে ব্যাটম্যান, ডিসি। হুম এইটা কেন? কারণ হচ্ছে যে ওদের ওইখান থেকে বিজনেস জেনারেট করবে। আবার সুপার আর্ট ফিল্ম শুধুমাত্র নিশ একটা ফিল্ম, মানে লাভাররাই দেখবে, আর কেউ দেখবে না, সেই রকম ফিল্মও কিন্তু তৈরি হচ্ছে অসংখ্য। অসংখ্য, এবং সেগুলোর টার্গেট থাকে হচ্ছে অ্যাওয়ার্ড উইন করা। সেটা হতে পারে অস্কার, হতে পারে কান, হতে পারে আরও ডিফারেন্ট কোনো কিছু, সানড্যান্স হতে পারে। ওই জন্য তো ওইভাবে টার্গেট করেও তো ফিল্ম তৈরি করে, তাই না? তো এটা তাদের ইন্ডাস্ট্রিকে বাঁচায়। আমাদের ইন্ডাস্ট্রিতে কি হলো, মানহীন ফিল্মগুলো চললো, আর্ট ফিল্মগুলো চললো, আর্ট ফিল্মের জন্য একটা নিশ সম্প্রদায় খুব ছোট্ট পরিসরে গেল, আর ওই যে চিজি যেটা, মানে যেটা মানহীন, সেটার জন্য একটা সার্টেন লেভেলের পিপল সিনেমা হলে গেল, বাকিদেরকে হারিয়ে ফেললো, যেটা সবচাইতে বড় জনগোষ্ঠী ছিল। লাইক আমি বলবো যে ওইটার নাম্বার ইজ লাইক 90% মেবি। 90%? হ্যাঁ, 90% লোককে হারিয়ে ফেলছে তারা। হুম আমার মতো একটা লোককে হারিয়ে ফেলছে। আমি বাংলা ফিল্ম দেখতে হলে যাই না, থিয়েটারে যাই না। তো কেন যাই না? এটার রিজনটা তাদের খুঁজে বের করা উচিত ছিল তো। বা আপনার মতো একজনকে হারিয়ে ফেলছে, কেন হারালো? এটার রিজনটা যদি বের করতে না পারে, তাহলে হারাতে হবেই। ওই জায়গাটা থেকে এই যে বিজনেস ভায়াবিলিটি, এই শব্দটা কিন্তু এখান থেকেই আমি ব্যাখ্যা করতে পারলাম আমার মনে হয়। জি। হ্যাঁ, এইটা না থাকলে হারাইতে হয়। আলটিমেটলি আমাদের গানের ক্ষেত্রে কি হলো, একটা লার্জার গোষ্ঠীর কাছে গানটাকে পপুলার করার জন্য ইভেন আমাদের পূর্বসূরি যে মিউজিশিয়ানরা আছেন, লাইক বাচ্চু ভাই, জেমস ভাই, ওনারা কিন্তু ফিল্মে গান করেছেন। হ্যাঁ, ওনারা কিন্তু খুবই কমার্শিয়াল টাইপের গানও করেছেন, এবং সেটার ব্যাখ্যাও এভাবে দিয়েছেন যে এইটা হচ্ছে যাতে ব্যান্ড মিউজিককে সবাই রিসিভ করতে পারে। অনেকে আছে যে ঠিক যেভাবে আমরা খুব গোছানো একটা মিউজিক দিলাম, বা নিশকে কেটার করার জন্য যে মিউজিকটা আমরা তৈরি করলাম, সেটা করলে আসলে আমরা একটা বড় শ্রোতা গোষ্ঠীকে হারিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এবং সেটা আনএফোর্ডেবল হবে। তো ওই জায়গাটা থেকে বাঁচার জন্য কিন্তু ওনারা এটা করেছেন। নাও নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল যে এইটাকে কিভাবে আরও ডেভেলপ করা যাবে কিছু, এটাতে আমি বলবো যে একটা টাইমে মাইলস এলআরবি, ফিডব্যাক, ফিলিংস, তখন নগরবাউল ছিল না, ফিলিংস ছিল, ওই সময়টাতে ক্যাসেট বিক্রি হতো। তো ওইটা ছিল ক্যাসেট রয়্যালটির সময় অথবা এককালীন চুক্তির সময়, এবং তখন মিউজিশিয়ানরা পেইড হতো থ্রু দ্যাট। এরপরে একটা খুব ডার্ক একটা এজ এসেছে, যেই সময়টা আমরা পাড়ি দিয়েছি, সেটা হচ্ছে পাইরেসি। তখন না আছে এই চুক্তি, না আছে কিছু, আর ওদিকে শুধু পাইরেসি হচ্ছে, মানুষ ফ্রি শুনছে। এখনও তো মানুষ ফ্রি গান শোনে, কিন্তু এটা পাইরেসি না। তখন ছিল হচ্ছে ইলিগাল প্ল্যাটফর্ম। ইলিগাল প্ল্যাটফর্মের তো কোনো আসলে কোনো রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা নাই। এরপরে যখন ইউটিউব আসলো আর স্পটিফাই বা এগুলো চলে আসলো, এই যে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হওয়ার যে একটা প্রবণতা, ইভেন বাংলাদেশে এখন স্বাধীন মিউজিক আছে, হ্যাঁ, প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো যত ভালো করছে তত কিন্তু মিউজিশিয়ানদের জন্য স্কোপ বেড়ে যাচ্ছে, কারণ এরা রয়্যালটি পে করে। তার মানে এটা হচ্ছে লিগাল, মানুষ ফ্রি শুনতেছে। ফ্রি শোনা মানে কিন্তু পাইরেসি না। এটাও কিন্তু মানুষের একটা ভুল ধারণা যে
ভাবতেছে ও আমি ফ্রি শুনছি মানে আর্টিস্টকে আমি ডিপ্রাইভ করছি। না, সে ডিপ্রাইভ করে নেই। সে ফ্রি শুনবে, সেখানে অ্যাড থাকবে বা সে সাবস্ক্রিপশন কিনবে। হুম অনেক রকমের ওয়েই আছে, কিন্তু ওই ওয়েটা থেকে আর্টিস্ট তার রয়্যালটি পাচ্ছে। দ্যাটস দ্য মেজর থিং। তখন ওই মেজর চেঞ্জটা ঘটলো যে না ঠিক আছে, উই আর গেটিং পেইড। এই অবস্থায় এবার আমার ফোকাস কী করতে হবে, যে ঠিক আছে আমার গান যত এখন যদি সেটা স্ট্রিমড হয় হুম বা ভিউড হয় বা হোয়াট এভার ইট ইজ, এই ডিজিটাল সিগনেচারটার জন্য আমরা রয়্যালটি পাই। হুম এবার ডিজার্ভিং, যার যত বেশি সেটা সিগনেচারটা পড়বে, সেটা ভিউ দিয়ে হোক স্ট্রিমিং দিয়ে হোক, সে বেশি পাবে। যার কম পড়বে সে কম পাবে। কিন্তু বিষয়টা তো ফেয়ার, কারণ হ্যাঁ ওইটার ইউজের উপরে কিন্তু এখন রয়্যালটিটা আসছে। আসতেছে। নাও ওই সময়টা আমরা যখন পেলাম, তখন কিন্তু চিন্তাভাবনার দরজাগুলো ঘুরে গেল। এবার সবসময় যে কোনো কাজে হয় কি, সুবিধা নেওয়ার জন্য একটা গ্রুপ থাকে, তারা কীভাবে কেউ যেন ঠিকই একেবারে ওখান থেকে ফায়দাটা নিয়ে ফেলবে, আর আর্টিস্টরা তো একটু বোকা হয়, তারা সবসময় বঞ্চিত হবে। তো এই বিষয়টা কিন্তু চলমান, হুম এখনও ওই প্রচেষ্টা আছে। ওই প্রচেষ্টার সুবাদে এরকম আমাদেরও হয়েছে যে আমরা তো ভাবতাম যে আরে টিকটককে তো আমরা পাত্তা দিতাম না, বা আমরা মনে করতাম যে এটা আসলে এই জায়গায় আমাদের আসলে টিজি নাই, মানে আমাদের শ্রোতা গোষ্ঠী আসলে ওই রকম রুচিহীন জায়গায় যায় না। বাট ইট হ্যাপেন্ড যে ওরা যখন আমাদেরকে অ্যাপ্রোচ করলো, আমাদেরকে বলতেছে টিকটক থেকে, মানে অরিজিনাল প্ল্যাটফর্ম থেকে, দুবাই থেকে আমাদের যোগাযোগ করেছিল, আমাকে ফোন করেছিল, বলতেছে যে আপনারা একটা এইখানে একটা চ্যানেল খুলেন আপনাদের শিরোনামহীনের। তো আমি খুব সিরিয়াসলি নিতে পারিনি প্রথমে, অনেস্টলি স্পিকিং। আমি ভাবছি ধুর টিকটক। বাট ইট হ্যাপেন্ড লাইক, মানে এত হিউজ লার্জ অ্যামাউন্টের একটা রয়্যালটি আমাদের ওখান থেকে মিস হয়েছে। এই তথ্যটা তারা যখন আমাদেরকে দিল স্ট্যাটিস্টিক্যালি, কারণ ওটা ছিল হচ্ছে সাউথ এশিয়ার সবচাইতে বেশি স্ট্রিমড সং এই অবেলায় ওই বছরের, ওইটার রয়্যালটিটা আমরা সম্পূর্ণ মিস করে ফেলেছি জাস্ট বিকজ অফ দ্যাট। তো এই যে আমাদের উন্নাসিকতা মিউজিশিয়ানদের, এবং আমরা যে ভাবি যে ধুর ওইখানে কেন এইখানে কেন, এইটার কারণে আমরা কিন্তু লুজার হই, এবং ওই গেইনটা কেউ না কেউ করে ফেলে। সামওয়ান ওয়াজ দেয়ার যে এই রয়্যালটি তুলে নিয়ে গিয়েছে শিরোনামহীনের, ওকে এবং সে বোঝাচ্ছে এই গানটা তারই। ওরা তো সেটার একটা জাস্টিফিকেশনের জন্য একটা প্রুফ চায়, তো সেটা একটা কপিরাইট সার্টিফিকেট হতে পারে বা অনেক কিছুই হতে পারে। তো ওইটা তো জাল করেও একজন দিতে পারে, সেটা তো আর তারা ভাবে নাই। সো ওইভাবে কিন্তু আমাদের লুজার হইতেই হলো, অনেক কিছু মিস হয়ে গেছে অলরেডি। মিস হয়ে গেছে। অন দ্যাট নোট আমরা দেখতে পাই যে মাইকেল জ্যাকসন যদি মারা যায়, তা যখন মারা গিয়েছে তখন সে এই চ্যারিটিতে ওই চ্যারিটিতে তার জীবনের সম্পদ এই দান করে গেল। ওটা মানে সে এদের মধ্যে এই প্রবণতাটা আছে, এবং তারা সেটা দেয়ও, দিতেও পারে, ওই সামর্থ্য আছে। আর আমাদের আর্টিস্টের কি হয়, আমাদের একদম সর্বোচ্চ লেভেলের মিউজিশিয়ান, ইভেন আজম খান, মানে তার চাইতে বড় রকস্টারকে বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ এসেছে না। অথচ ওনার জীবনটাই শেষ মুহূর্তে কিভাবে কাটলো, ওনার জন্য কয়টা চ্যারিটি আমি নিজে করেছি। এই বিষয়টা কারা ঘটায়? আমরাই তো ঘটাই, বা আমাদের দেশ ঘটায়, বা আমাদের স্ট্রাকচারটা এটা তৈরি করে দেয় যে আমাদের মিউজিশিয়ানদের ভালো থাকার দরকার নেই, ব্যবস্থা থাকে না, ব্যবস্থা থাকে না। ব্যবস্থা থাকে না। এটা সামহাও তাকে সাফার করতে হবে, তাকে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হবে। এটা তো ডিজায়ার্ড না। এটা থেকে উত্তর যতদিন না হবে ততদিন আমি বলবো যে আমাদের আসলে আমরা ততদিন পর্যন্ত আমাদের দেশটা সভ্য হয়েছে এটা দাবি করতে পারবো না। সভ্য হয় নাই। সভ্য দেশে ডিফারেন্ট স্ট্রাকচারে কাজ হয়। সভ্য দেশে একজন আর্টিস্ট ভ্যালুড হয়, এবং তার যথেষ্ট সম্পদ থাকে। সম্পদ না থাকলে তো সে সেটা দান করতে পারবে না। তার সেই বড় মন নিয়ে সে সেটা দানও করতে পারে, এবং সেটার চ্যারিটেবল সেই ব্যবস্থাগুলো, এগুলো কিন্তু আমরা পড়ি, আমাদের আর্টিকেলগুলো আমাদের চোখের সামনে আসে, আমরা পড়ি। আমার খুব ভালো লাগে এটা দেখতে। এই হলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কিছুদিন আগে ওই যে একটা আগুন লাগলো, তখন দেখলাম যে কিয়ানো রিভস, হ্যাঁ কি পরিমাণ চ্যারিটি করেছে কিয়ানো রিভস। সে তো সবকিছু মানুষকে দিয়েই রেখেছে, দিয়ে মানে সে রেখেছে। নিজে কিছু রাখে না, এরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থা। তারপরে ওই যে ওই যে ডিউ ডেট, হ্যাংওভারের উনি, ওনার নামটা তো খুবই কঠিন, মানে ওই যে সবচাইতে ফানি ক্যারেক্টার, যে সে তো প্রচণ্ড দানশীল লোক, এবং এত নীরবে দান করেন,
মানে ওটা মিডিয়াতে প্রকাশ যাতে না হয় সেটার জন্য তার এফোর্ট থাকে, যে কারণে ভালো করে জানাও যায় না। মানে আমি আপনাদের একটা নিউজ দেখে খুব কষ্ট পাইছি। মানে আপনাদের একটা ভিডিও শুটিং হওয়ার কথা ছিল পারফিউম গানটার জন্য, সম্ভবত একটা ভিএফএক্স অথবা কিছু স্পেশাল ইফেক্ট দেওয়ার জন্য একটা ভিডিও করার একটা দরকার ছিল। তখন আপনারা মেনশন করেছেন অনলাইনে যে আপনাদের ভিডিও করার টাকা নেই, মানে ব্যান্ডের টাকা নেই। ইটস নট যে পার্সোনাল ওয়েলথের কথা আমি বলতেছি না, অ্যাজ এ ব্যান্ড আপনাদের ওই ভিডিও করার টাকা ছিল না ওই সময়। আই ডোন্ট নো ছিল ছিল কি না, না। বাট এইটা যদি হয় রিয়েলিটি, এটাই দেন রিয়েলিটি। ইট ইজ নো, দিস ইজ রিয়েলি ডিসহার্টনিং। ইভেন আমি এখন বলবো এখনকার কারেন্ট কন্ডিশনও বলি যে এই অবেলায় গানটা তো অনেক জনপ্রিয় হয়েছে, তো এটার সিকুয়েলটা এই অবেলায় 2, সেটার স্পন্সরের জন্য আমাদের স্ট্রাগল হওয়ার কথা না। নো, বাট এই গানটা এখন রিলিজ হতে যাচ্ছে এই ডিসেম্বরে, এই অ্যালবামের লাস্ট গান, 10 নম্বর গান। 2 বছরের বেশি আগে আমরা এটা শ্যুট করেছি, থাইল্যান্ডে গেলাম, শ্যুট করলাম, বিশাল বাজেট খরচ করে আমরা শ্যুট করেছি। এখন স্পন্সর হওয়া মানে কি, সেই অর্থ যেটা আমরা ইনভেস্ট করেছি সেটা ব্যাক পাওয়া, ব্যাক তো হইতে হবে, নাইলে ইন্ডাস্ট্রি বাঁচবে কীভাবে? আমি তো শুধু খরচ করতেই পারি না, আমার তো ব্যাকও পাইতে হবে। তো ওই স্পন্সরের জন্য এই 2টা বছর গানটা কিন্তু রিলিজ হয়নি। এখন যে রিলিজ হচ্ছে স্পন্সর পাওয়া গেছে সামহাও, আলহামদুলিল্লাহ। স্পন্সরের প্রতিও আমরা খুব কৃতজ্ঞ যে উনি এগিয়ে আসছেন। এই গানেরও সাফার করতে হয়, স্পন্সর নিয়ে স্ট্রাগল করতে হয়। তার মানে আমরা আসলে কোথায় থাকি, আমরা কতটুকু মিউজিককে ভ্যালু করি বা কতটুকু আমরা পৃষ্ঠপোষকতার দিকে মনোযোগী হতে পেরেছি। তো এগুলো তো এক ধরনের সভ্যতা, তাই না? আমরা উন্নত বিশ্বে কিন্তু ডিফারেন্ট চিত্রটাই দেখি, যে কারণে ওদের আর্ট, যে কারণে ওদের গান এতটা এগিয়ে যায়, কারণ ওরা আসলে ওই কোয়ালিটি। নার্সিংটা পায়, হ্যাঁ, ওই পৃষ্ঠপোষকতা পায়, ওরা অতটুকু হেল্প পায়, কোঅপারেশন পায়, শুধু মানুষের কাছ থেকে পায় না, গভর্নমেন্টের কাছ থেকে পায়, প্রতিষ্ঠানের কাছ থেকে পায়। আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান মিউজিকের পেছনে স্পন্সর করতে খুব একটা আগ্রহী না। আমি খালি শুনি তারা বলে আমরা তো এখন মিউজিকে ইনভেস্ট করছি না, কোথায় করছেন সেটার উত্তর নাই। আমি জানি না, মানে তাদের যদি টেন্ডেন্সি এটা হয় যে শুধুমাত্র আমরা খালি এখান থেকে আর্নিংই করবো, আর তাদের এগুলো তো বেশিরভাগই বিদেশি কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের দেশে সেই টাকা পাঠিয়ে দিবে, এটা কেমন পলিসি হইতে পারে? একটা সিএসআর বলেও তো একটা শব্দ আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কতটুকু ব্যয় তারা সেটার পেছনে আনফর্চুনেটলি করে? মানে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, আমি রিসেন্টলি আপনার হচ্ছে যে 5 আগস্টের যে ঘটনাটা হলো, সেখানে আপনার কিছু অ্যাক্টিভ স্ট্যাটাস আমি দেখেছি, এবং আপনি সাপোর্ট করেছেন ছাত্রদেরকে, এবং যারা আসলে কোটা আন্দোলনের সাথে ছিল সেটাকে আপনি যৌক্তিক মনে করেছেন। অ্যান্ড এইটা যে একটা ফ্যাসিবাদী একটা রাষ্ট্র ছিল বা একটা রেজিম ছিল, অ্যাবসলিউটলি, সেটাও আপনি বিভিন্ন জায়গায় বলেছেন। সো অ্যাবসলিউটলি। এই যে সিস্টেমটা, পলিটিক্যাল সিস্টেমটাই আসলে আমাদেরকে লুজার করছে কিনা, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকা তো তাদের কাছে মোস্টলি হয়, হ্যাঁ, সো টাকাটা তো গিভ ব্যাক করতে হবে। পলিটিক্যাল সিস্টেম তো অবশ্যই এটার জন্য দায়ী। এটা তো আমাদের খোলামেলা বলারও খুব সুযোগ বেশি থাকে না। তারপরেও আমরা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে এগুলি নিয়ে বলতেও চাই। বলতে চাই না তা না, আমরা বলতে চাই। আমি কোনো প্রকারের পলিটিক্যাল বিলিভে নিজেকে বিশ্বাসী না করে নিরপেক্ষ জায়গা থেকে বলতে চাই যে আর্টিস্ট হিসাবে হুম যে এইভাবে যদি আটকে রাখা হয় আর্টকে, লাইক যে গভর্নমেন্টই যখনই পাওয়ারে আসছে তারা কি করছে, তারা আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই কাজ করে যাচ্ছে, নিজের মতো করে অর্থ উপার্জন করে যাচ্ছে, হ্যাঁ, দুর্নীতি করে যাচ্ছে। হুম তো ওই জায়গাগুলোর কারণে যেটা হয় যে মানে মিউজিক কীভাবে তখন আর নার্সড হবে, তার তো ওইখান থেকে তার স্বার্থ কাজ করছে না। হুম সো সে সেখানে মনোযোগ দিচ্ছে না, মনোযোগটা এমন জায়গায় দিচ্ছে যেখানে তার কোনো একটা বেনিফিট হবে। হুম হ্যাঁ, এইভাবে প্রত্যেকে নিজের পকেটকে বেনিফিটেড করে নিয়ে সরে যাচ্ছে, তাকে রিপ্লেস করে যে আসতেছে সেও সেম কাজটাই করছে। আমরা এই যে চক্রের মধ্যে পড়ে গেলাম, এটা থেকে আমরা মুক্তি কবে পাবো? আমাদের তো বাস আমাদের আসলে তাকায় থাকতে হবে এই দিকে। হ্যাঁ, আমি এখনও আশাবাদী, হয়তো এক সময় আমাদের দেশ এই
চক্র বা এগুলো থেকে মুক্তি পাবে, তখন আমাদের দেশটা সভ্য হবে। হ্যাঁ, আমাদের মানুষেরও একটু সভ্য হইতে হবে। আমাদের মানুষও অতিরিক্ত আম, আমার মনে হয় যে নির্বোধ আমি বলবো না, বলবো যে বিবেকহীন। বিবেকের বিবেকহীন। জায়গায় আমাদের বিশাল সমস্যা আছে, মানে আমাদের ভেতরে মানবিকতা কম, মানবতা, এবং আমরা খুব জাজমেন্টাল। আমরা কোনো কিছু না বুঝে অনেক বেশি মানুষকে জাজ করে ফেলি এবং অনেক বেশি গালি দিতে পছন্দ করি। এই প্রবণতাগুলো কমিয়ে ফেলতে হবে। এগুলো আসলে ফেসবুক দেখে এখন বোঝা যায় যে আমাদের পুরো জাতির মধ্যে এগুলো একটা রোগ হিসাবে, একটা মানে দুরারোগ্য ক্যান্সারের মতো এখন ভিজিবল এটা এটা দেখা ভিজিবল। যায়। এটা না কমলে আসলে জাতিগত সভ্যতা আসবে না, আর আর্ট কালচারে আমরা এগিয়ে যেতে পারবো না। আগাতে গেলে এগুলো লাগবে, এটার কোনো বিকল্প নাই। ট্রু। বাট এই যে এখন একটা যে নতুন একটা ছেলে আসবে মিউজিক ইন্ডাস্ট্রিতে, সে এই স্টাইলগুলো দেখলে তো আসলে যদি ওই যে মানির ফ্লোজটা যদি না থাকে, হ্যাঁ, বিজনেসটা যদি প্রপারলি ফাংশন না করে, তাহলে একটা ছেলে তো আগ্রহী হবে না। ইভেন ইফ দে হ্যাভ ডেসপারেশন, ডেডিকেশন, প্যাশন। না, ডেসপারেশন ডেডিকেশনের পরে ওইটা না থাকলে এটা হবে না, এটা আমি সম্পূর্ণ অ্যাগ্রিড। লাইক একজন হয়তো খুবই পটেনশিয়াল, খুব ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান, সে খুব ভালো গিটার বাজাতে পারে বা খুব ভালো গান গাইতে পারে, সে যদি এটা দিয়ে তার আর্নিং না হয় বা তার সংসার যদি সে চালাতে না পারে, তখন সে কি করবে? তাকে অবশ্যই কিন্তু জীবিকা নির্বাহের জন্য একটা চাকরি বা অন্য একটা কাজ করতে হবে। না, হোয়াট হ্যাপেন্স দেয়ার, এই যে মিউজিকটা তার শখ ছিল, সে শখে মিউজিক করলো, কিন্তু তাকে জীবিকার জন্য একটা অফিসে যেতে হচ্ছে। তো তখন তার সম্পূর্ণ সময়টা নিয়ে নিচ্ছে কিন্তু ওই অফিসটা। তার মানে ও ক্রিয়েশন করার সময়টা অনেক কম পাচ্ছে। হ্যাঁ, এটা ক্যালকুলেটিভ ট্রুথ যে একজন আয়ুব বাচ্চু যদি আমাদের দেশকে 400 গান 500 গান দিয়ে থাকে, একজন জেমস যদি আমাদের দেশকে 300 গান 400 গান দিয়ে থাকে, বা একজন জিয়াউর রহমান যদি প্রায় 100 গান দিয়ে থাকে, তাহলে ওই ছেলেটা কয়টি গান দিতে পারবে? সে সময় পাচ্ছে? সে যদি দেখা যায় সপ্তাহে শুক্রবার শুক্রবার করে কাজ করে, হ্যাঁ, এবং সে যদি খুব ডেডিকেটেড হয়, প্রতি শুক্রবারেই কাজ করে, তাহলে তার মাসে 2 মাস লাগবে একটা গান তৈরি করতে। অ্যান্ড লাইফ টাইমে সে কয়টা গান তৈরি করতে পারবে? একটু ক্যালকুলেটর নিয়ে বসলে আমার মনে হয় যে হিসাবটা করা খুব কঠিন হওয়ার কথা না। নিয়ার অ্যাবাউট ইম্পসিবল টু গিভ 10 songs. এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মানে সে একটা মিউজিশিয়ান সারা জীবনে 20টা গান ডেলিভার করেছে, সে তো মিউজিশিয়ানই না। হাউ কাম? ট্রু। তার লাইফ টাইমের মানে পুরো যদি একটা লাইফ সাইকেল হিসাব, যদি টোটাল ক্যারিয়ারের মধ্যে 20টা গান দেওয়া, এটা তো খুব ভালো স্ট্যাটিস্টিক্স হলো না। ভালো স্ট্যাটিস্টিক্স হচ্ছে বাচ্চু ভাইয়ের বা জেমস ভাইয়ের বা মাইলসের বা যাদেরকে আমরা ভ্যালু করি, প্রত্যেকেরই কিন্তু Warfaze নাম্বার আছে, অফ সংস, হ্যাঁ, ওয়ারফেস নাম্বার অফ সংস আছে। হুম ওয়াই? কারণ তারা এই কাজটা ডেডিকেটেড প্রফেশনালি করেছে, 100%. 100% ওখানে সময় দিয়েছে। চাকরি করে করে যদি সময় ওনার একজনও নাই, এই যে কজনের নাম বললাম, একজনও চাকরি করে করে এই সময়টা দেয়নি। দিলে তো এই পরিমাণ গান করতে পারতো না, এটা তো সম্ভব না। আর এই লেভেলের কোয়ালিটিও অ্যাচিভ করা তো টাফ। মানে এই আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে মানুষজন তখন হাফ কুকড হয়, মানে হাফ হার্টেড হয়। হ্যাঁ, তো হাফ হার্টেড হলে তো আসলে হাফ হার্টেড হলে আর কীভাবে হাফ কাজ হবে, ট্রু, এবং সেই কাজও ভালো হবে না। ভালো হবে কারণ না। ওই যে আমি যে মনোযোগ দিয়ে একটা কাজ করছি, আমি গানের কাজটা আজকে করলাম, কালকে গিয়ে মনে হলো না ভালো না, আবার সেটাকে চেঞ্জ করলাম, পরশুদিন গিয়ে আবার সেটাকে চেঞ্জ করলাম, তারপর দিন গিয়ে আমি একটা ভালো কিছু দাঁড় করাতে পারলাম। তো এই যে আমি টানা 4 দিন কাজ করার কারণে কিন্তু আমি এটা পারলাম। যদি আমি ফ্রাইডে করে করতাম, পরের ফ্রাইডে যে আমি যদি মনে করি যে না এটাকে আমি চেঞ্জ করি, তখন তো আমি এনার্জিটাও পাবো না। ট্রু, সম্ভব না। আমার মনে হবে যে না ঠিক আছে, আচ্ছা একটু আগাই, তখন আমার কাজটা খারাপ হবে, খুব স্বাভাবিক। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। ইভেন আমরা রবীন্দ্রনাথের কথা যদি চিন্তা করি, এই যে ভদ্রলোকের যে 3000 গান আমরা শুনি, বা উনি যে এত সাহিত্য লিখেছেন, এত কবিতা লিখেছেন, এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে উনি একজন জমিদার বংশের ছেলে। উনি কিন্তু, ওনাকে এমন নয় যে ওনাকে জীবিকা নির্বাহের জন্য কোনো চাকরি করতে হয়েছে, না, উনি যথেষ্ট সময় দিতে পেরেছেন এই 100% টাইম। হ্যাঁ, আর্টের পিছনে, যে কারণে উনি এত ক্রিয়েশন করতে পেরেছেন। এবং এইটা ওনার ক্রিয়েশন হচ্ছে ওনার পটেনশিয়াল। এই জায়গাটা নষ্ট হওয়া মানে কি? আমরা কিন্তু লুজার হব, আমাদের সাহিত্য লুজার হতো, বা আমাদের গানের জায়গা লুজার হতো যদি ওনার ক্রিয়েশন কম হতো। ওকে ভাইয়া, আমরা আসলে আপনার একটা ক্রিঞ্জ কোশ্চেন করবো এখন। সেটা হচ্ছে Cringe? হ্যাঁ, মানে জেনজির ওয়ার্ড অনুযায়ী ক্রিঞ্জ। সেটা হচ্ছে যে
ক্লিশে কোশ্চেন, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে হুম। আহ, আপনার সময়ে যারা আপনারা যারা শুরু করেছেন মিউজিক, আপনি বলেছেন যে আর্টসেল একই সময়ে শুরু আপনাদের আপনাদের পাশাপাশি, এবং আর্টসেল, আপনারা ব্ল্যাক। একটা কম্পিটিশন করেছেন, সেখানে আর্টসেল পাশাপাশি আপনারা গান করেছেন। হুম। সো আপনাদের সময়কার 5টা আপনার প্রিয় ব্যান্ডের নাম বলতে হবে, অ্যান্ড এখনকার রাইট নাও আফটার 2010s যে ব্যান্ডগুলো ফর্ম হচ্ছে, এর মধ্যে থেকে কোনো ব্যান্ড বা কয়েকটা ব্যান্ডকে আপনি কোন মেনশন করতে চান কিনা, মানে কাজ ভালো লেগেছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওয়াই নট? যেমন আমাদের সময়ে আমাদের সমসাময়িক ব্যান্ড খুব ভালো করছিল। ব্ল্যাক একটু আগে, আমাদের একটু আগে হতে পারে বা সমসাময়িকই হবে, হুম সমসাময়িক। আর্টসেল, আরবো ভাইরাস, হুম ওই সময়ের একই সমসাময়িক ব্যান্ড। হ্যাঁ, নেমেসিস। নেমেসিস একটু পরে হবে আমাদের, বাট মোটামুটি বলা যেতে পারে যে হ্যাঁ, আমাদের কাছাকাছি ওই সময়ে। আপনি গান শোনেন, ওনাদের গান শোনেন হ্যাঁ, অন রেগুলার বেসিস? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হোয়াই নট? আচ্ছা, ওকে। সো হ্যাঁ, আমাদের সেটা তো আমরা অবশ্যই শুনি। হ্যাঁ, ইভেন আমরা কতবার স্টেজ শেয়ার করেছি। হুম তো এই ব্যান্ডগুলা খুবই ভালো করেছিল আমাদের সমসাময়িক ব্যান্ডের মাঝে। হুম এখনও ভালো করছে। এখনো করছে। আর নতুন ব্যান্ডগুলোর মাঝে আমার কাছে খুব পটেনশিয়াল মনে হয়েছে এরকম ব্যান্ড হচ্ছে, উল্লেখ করলে যেমন অ্যাডভার্ব একটা ব্যান্ড, ওদের গান শুনে আমার মনে হয়েছে যে এরা খুব ভালো করবে। আচ্ছা। পরবর্তীতে এই যে ফিরোজ জং একটা ব্যান্ড আছে, হুম ওদের গান বেশ ভালো লেগেছে। কাকতাল ভালো লেগেছে, ওন্ড ভালো লেগেছে, কনক্লুশন ভালো লেগেছে। এরকম বেশ কিছু ব্যান্ড আছে যাদের নাম বললাম না, তাদের মাঝেও হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, এরকম হতে পারে, এরকম কিন্তু হতে পারে। হাইওয়ে। অনেকেরই হাইওয়ে আছে, হ্যাঁ, ভালো করেছে। তো বেশ পটেনশিয়াল আছে। এমন নয় যে, অনেকে আছে না হতাশাবাদী, বলে যে না, এক সময় তো অনেক ভালো মিউজিক হতো, 90s পরে আর মিউজিক হয় নাই, আর এই শিরোনামহীন পর্যন্ত, এরপরে আর আর নাই। কেউ ভালো ব্যান্ড তৈরি হয় নাই। না, আমি সেটা বিলিভ করি না। আমি মনে করি যে হ্যাঁ, ভালো ব্যান্ড তো তৈরি হয়েছেই, প্লাস ওরা হয়তো একটা ট্রানজিশনাল মোমেন্টের মধ্যে আছে, হয়তো এখন স্ট্রাগলটা ডিফারেন্ট, এখন মানুষের কাছে পৌঁছানোর ওয়েটা ডিফারেন্ট। হুম এইসব কারণে ফোকাসড এখনও হয় নাই এরকম, কিন্তু খুব পটেনশিয়াল আছে এরকমও অনেকে আছে। হুম তারা তো অনেক পটেনশিয়াল যেহেতু আছে, তারা তো অনেক ফোকাসড হবে। হুম হুম। ডিড আই মিস অ্যাশেস? ওরা তো অনেক ফোকাসড হয়েছে। ট্রু। সো হ্যাঁ, অনেক ভালো করেছে। তো এরকম তো অনেকেই আছে যারা অনেক ফোকাসডও হয়েছে, ফোকাস পেয়েছে, বা যদি না পেয়ে থাকে কিছুদিনের মধ্যে পাবে। কিন্তু ভাইয়া আবার কিছু কিছু ব্যান্ড আছে, যেমন মিনার্ভার যাত্রা গানটা আমার এত পছন্দ। আই জাস্ট লাভ দ্যাট সং। মিনার্ভা তো ব্যান্ড মেম্বাররা মনে হয় সবাই বাইরে টাইরে চলে গিয়েছিল। হ্যাঁ, ব্যান্ড ইজ নট ফাংশনাল নাও। তো ফাংশনাল। এরকম অনেক ব্যান্ড আছে যারা ঝরে যাচ্ছে। মিনার্ভার ড্রামারই তো বাজায় হচ্ছে অ্যাশেজে। ড্রামার বাজাচ্ছে অন্য হ্যাঁ, জায়গায়, অ্যাশেজে। অ্যাশেজে বাজাচ্ছে। হ্যাঁ, সো মানে দ্যাটস দ্যাট। এদিক ওদিক ঘুরে হচ্ছে। ফিরে কিন্তু এই যে যারা পটেনশিয়াল, হুম তারা যদি কেউ থেকে থাকে, তাহলে তারা কিন্তু সাকসেসফুল জায়গাতেই আছে। হুম সো ব্যান্ড ভেঙে মাই গেছে, বাট পয়েন্ট ইজ দ্যাট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যার পটেনশিয়াল থাকবে হুম সে যেখানেই যাক না কেন। এখন ইভেন ইফ আমি যদি শিরোনামহীনে না থাকি, হুম আমি যদি অন্য কিছু করি, তাহলে সেটাও তো ভালো করারই কথা। হুম যদি আমার পটেনশিয়াল থেকে থাকে, বা আমি যদি শিরোনামহীনকে কন্ট্রিবিউট করে থাকি, তাহলে অন্য জায়গায় কন্ট্রিবিউট করলেও তো আমার সেটা ওয়ার্কস। দ্যাটস মাই পয়েন্ট। ট্রু। ভাই এখানে হচ্ছে যে স্টেক হোল্ডারের একটা ব্যাপার আছে। স্টেক হোল্ডার নিয়ে আমাকে অনেক কাজ করতে হয়, মানে আমাদের কারা কারা স্টেক হোল্ডার। এখন আপনি একটা ব্যান্ডের আছেন, মানে শিরোনামহীন, দ্য মোস্ট প্রমিনেন্ট ব্যান্ড আই উড সে এখন বাংলাদেশের। তো আপনার স্টেক হোল্ডার আছে, আমরা আছি, আমরা যারা দর্শক শ্রোতা, আমরা আপনাদের একটা স্টেক হোল্ডার, হ্যাঁ, এবং আপনারা আমাদের একটা স্টেক হোল্ডার মিউজিশিয়ানস। তো আপনি আমাদেরকে, শ্রোতাদেরকে অ্যাজ এ স্টেক হোল্ডার তো জাজ করবেন, অ্যান্ড আমাদের হচ্ছে কিছু ভালো দিক থাকবে, কিছু খারাপ দিকও থাকবে। এখন আমাদের আসলে ভালো দিক কী আর আমাদের ইমপ্রুভমেন্ট এরিয়া কী অ্যাজ এ স্টেক হোল্ডার, অ্যাজ এ শ্রোতা অফ বাংলাদেশ? আমি বলবো যে বাংলাদেশের শ্রোতারা যথেষ্ট লয়াল হুম গান শোনার দিক থেকে।
কারণ আমাদের দেশে এই বিউটিফুল একটা বিষয় আছে যে মানে গান খুব পছন্দ করে মানুষ। হুম হ্যাঁ, এইটা কিন্তু ওয়ার্ল্ডের রেয়ার। যেমন আমাদের একটা কমার্শিয়াল যদি তৈরি হয় টিভিসি, সেটা মতো গান লাগে। হুম হুম ট্রু। হ্যাঁ, এটা কিন্তু দুনিয়ায় খুব কম যে গান ছাড়া টিভিসি হবেই না এভাবে ভাবা যায় না, কিন্তু আমাদের ওইটা লাগে। আনলেস দ্যাট দেখা যায় যে ওই টিভিসি মার্কে গেছে। হুম তো এটা আমি এই জন্য বললাম যে মানে গানটার গুরুত্ব বোঝানোর জন্য যে কী পরিমাণ প্রয়োজন হয়। হ্যাঁ, এবং আমাদের এই কন্টিনেন্টে যেমন একটা ফিল্ম তৈরি করার ক্ষেত্রে কিন্তু হলিউড বা ইউরোপিয়ানরা কখনো ওইটার ভিতরে একটা গান দিতে হবে এটা ভাবেই না। হুম যেখানে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলোর মধ্যে এই স্পেশালি সাউথ সাবকন্টিনেন্ট। এশিয়ান, হ্যাঁ সাবকন্টিনেন্ট অ্যান্ড সাউথ এশিয়ান কান্ট্রিজ, এখানে কিন্তু গান ছাড়া কোনো ফিল্ম হয় না, হয়ই না, জিরো হয় না। অলমোস্ট। এবং ওই গান হিট করলে ফিল্মও হিট করে। তাই এইটা কেন? কারণ হচ্ছে যে ওই গানটা তার মানে গানটার প্রতি রিসিপশনটা শ্রোতাদের অনেক ভালো। আমি বলবো যে আমরা সবসময় চাই যারা মিউজিশিয়ান, যারা আমরা আর্ট প্র্যাকটিস করি, আমরা প্রেজেন্টেশনটা হাই করি এই জন্য যাতে মানুষের রুচিটা নির্মাণ করতে হয়। রুচি বিনির্মাণ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু ভূমিকা থাকে। হুম একটা ভালো ফিল্ম যদি আমি ডেলিভার করতে পারি, সেটা যদি পপুলার হয়, হুম তাহলে সারা দেশের মানুষের কিন্তু রুচিটা এক স্কেল বাড়ে। হুম ট্রু। একটা গান যদি মানুষ একটা ভালো গান যদি রিসিভ করে ফেলে, তার মানে হচ্ছে যে আমরা কিন্তু শ্রোতাকে তৈরি করলাম, ওর কানটাকে একটু এক স্কেল বাড়িয়ে দেওয়ার মতো বা ওর পটেনশিয়ালটাকে একটু আপগ্রেড করার মতো একটা কাজ করলাম, যেটা আসলে মানে ইফেক্টিভ হলো। সো ওই জায়গার থেকে আমি বলবো যে আমাদের তো দায়িত্ব আছেই ওই জায়গাটা নিয়ে কাজ করার, আর শ্রোতাদেরও দায়িত্ব হচ্ছে ভালো গানকে সাপোর্ট করার। যেমন এই যে নতুন ব্যান্ডগুলোর কথা বললাম, আমাদেরকে সাপোর্ট করা লাগবে না, আমাদের এক ধরনের এস্টাবলিশমেন্ট চলে এসেছে, বা আমাদের সিনিয়র যারা আছেন, বাচ্চু ভাই, জেমস ভাই, মাইলস, তাদের তো এস্টাবলিশমেন্ট আসছে বলেই তো তারা এই জায়গাটায় চলে গেছেন। হ্যাঁ, দে আর লিজেন্ডস। এইটা নয়, কিন্তু নতুনদের মধ্যে যারা ভালো কাজ করছে সেই ভালো কাজটাকে একটু সাপোর্ট দিতে হবে না? সেটা কি শুধু সাপোর্টটা আমরাই ভাইয়া, দিব? সেটা তো শ্রোতাদের দিতে হবে। সাপোর্টটাকে যদি আমি একদম স্পেসিফিকলি ডাটাতে নিয়ে যাই, তাহলে আমাদের কি করতে হবে? ডেটাতে নিয়ে গেলে আমরা স্কুলে যেটা করতাম সেটাই করতে হবে। আমি স্কুলে থাকতে আমি একটা ভালো গান শুনলে কিন্তু আমি আমার 10টা ফ্রেন্ডকে বলতাম, এই গানটা শুনছিস? আর দূর, এইটা শুনিস না মানে তো লাইফই বৃথা। মানে তুই শেয়ারিং তাইলে যে কি করলি? ব্যাপারটা, হ্যাঁ, শেয়ারিং এই যে করা। শেয়ারিং মানে আমি ওকে এক ধরনের পিয়ার প্রেশার কিন্তু এটা। আমি ওকে প্রেশার করছি যে তোর তো রুচি ভালো না, এর জন্য তুই এই গান শুনিস নে। হ্যাঁ, তুই স্টুপিড। হুম এই যে শুনতেই হবে। হ্যাঁ, মানে এটা তো শুনতেই হবে। মানে এটা এটা তো শুনিস একটা না মানে অপমান তো তুই ছিল যে শেষ। তুই এখানে শুনোস নাই। হ্যাঁ, ইনসাল্টিং হয়ে গেল ওর জন্য। তখন হ্যাঁ, তাই নাকি? হায়, হায়। তো ও তো গিয়ে শুনলো এবং মোস্ট অফ দ্য কেসেস ওর ভালো লাগলো। হুম সো এই যে ডেভেলপমেন্টটা এটা কিভাবে হইতো? এটা তো শেয়ারিং। আমাদের শেয়ারিং দিয়ে হইতো। হুম তো এখনকার মানুষ, এখনকার জেনারেশন কি শেয়ার করে? এটাও কন্টেন্ট। তো বুঝতে হবে। হ্যাঁ, তাইলে যদি সে চিপ কনটেন্ট, যেটাকে কনটেন্ট বলা হয়, ওইরকম চিপ কনটেন্ট যদি তার আগ্রহের জায়গা হয়ে থাকে বা সেটাই যদি তার শেয়ারিংয়ের টপিক হয়ে থাকে, তাহলে ভালো আর্ট হবে না। হুম আর ভালো গানটার সাথে যদি সে থাকে, সেটা যদি তার শেয়ারিং ম্যাটেরিয়াল হয়, হুম মানে তার শেয়ারিং কন্টেন্ট হয়, গানটাও তো কন্টেন্ট, তাহলে ভালো আর্ট হবে। তার মানে আমাদেরকে আসলে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, হুম, কারণ আমরা তো সোশ্যাল প্ল্যাটফর্মেই মানুষকে রিচ করতেছি এখন, মোস্ট অফ দ্য পিপল, ওখানে কারেক্ট। ভালো কাজের শেয়ারিংটা বাড়াইতে হবে। তো ওই যে প্রেজেন্টেশনটা, এটা কেন প্রেজেন্টেশনটা ইম্পর্ট্যান্ট? অনেকে বলে যে গানের ক্ষেত্রে মিউজিক ভিডিও করতে হবে কেন? গানের যদি শক্তি থাকে গান দিয়ে হবে। হ্যাঁ, এই এই যে হাইপার ফিলোসফিক্যাল কথাটা, এটাতে আমি ডিসঅ্যাগ্রি করি। আমিও। অবশ্যই গানের শক্তি ভালো হলে গান দিয়ে অনেক কিছু হবে, ফাইন। কিন্তু এটাও তো বুঝতে হবে যে একটা সময়ে যখন মিউজিক ভিডিওর চল ছিল না, ওই সময় আমরা কি একটা স্লিভের ডিজাইন করতাম না? জাহাজি অ্যালবামে আমি নিজে ডিজাইন করেছি, আমি তো জানি। আমি আর্কিটেক্ট, আমি ডিজাইন করেছি, সুন্দর করার চেষ্টা করেছি, ইচ্ছে করি সুন্দর করার চেষ্টা করেছি। কেন করেছি? বিকজ ওই ডিজাইনটা সেলস। বা আমি যখন বই কিনতে যেতাম তখন আমি কিন্তু বইটা পড়ি নাই, আমি বইটার প্রচ্ছদটা দেখছি, ওই অবস্থায় কিনতাম। প্রচ্ছদটা যদি আমাকে অ্যাট্রাক্ট না করতে পারে, আমার অ্যাটেনশন ড্র করতে না পারে, আমি ওই ভিতরে বইটা ঢুকবে কিনবো? কেন? আমি ঢুকবো কিভাবে? সেটাই। কাভার দিয়ে তো প্রথমে জাজ মানুষ করে, তারপর তো ভিতরে যেয়ে পড়ে। সো ওই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে আমার প্রেজেন্টেশনটা কী হচ্ছে। এখন প্রেজেন্টেশনের জন্য কিন্তু আমার স্লিভ নাই,
এখন কিন্তু ক্যাসেট বার হচ্ছে না, সিডি বার হচ্ছে না, এখন আমার বার হচ্ছে কি মিউজিক ভিডিও। তো ওই জায়গাটায় আমি কম্প্রোমাইজ কেন করব? ওয়াই? নো 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 রিজন ফর ডুইং নো দ্যাট। রিজন। এবং এটা ওয়ার্ল্ডে দিস ইজ হ্যাপেনিং, এবং এটা আমরা অনেক লেটে শুরু করছি। হ্যাঁ, মানে ওয়ার্ল্ড মিউজিকে যদি আমি বলি, সেটা একেবারে ইন্টারনেট শুরু হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি এক্সাম্পল দেবো কোল্ডপ্লে, ওরা Oh my বিগেস্ট God! এক্সাম্পল। ওরা যে ওদের সাকসেসের জায়গাটা এবং ওদের পপুলারিটির জায়গাটা টোটালি মিউজিক ভিডিও বেসড। True. ওরা ইউনিক কিছু আইডিয়া নিয়ে আসছে মিউজিক ভিডিওতে, এবং সেই প্রেজেন্টেশনটা করে সবাইকে দেখিয়ে দিচ্ছে যে মানে দেখো কীভাবে মিউজিক ভিডিও বানাতে হয়। ওর কাছে কিনারও কোনো মিউজিক ভিডিও নেই, এরকম সব কাজ করলো। ইভেন নাইট উইশ, ওরা এইভাবে কাজ করেছে। সো কোল্ডপ্লে বিগেস্ট এক্সাম্পল এটা এই জিনিসের জন্য। হাউএভার এটা তো ইফেক্টিভ, কারণ ওর প্রেজেন্টেশনটাও তো ওর আর্টের একটা পার্ট, একটা অংশ। আমার গানের একটা অংশ কিন্তু আমার প্রেজেন্টেশন। তো আচ্ছা। ওই জায়গায় আমি কম্প্রোমাইজ করতে কিন্তু আমি ইন্টারেস্টেড না। করা উচিত না। তো এখন ভাইয়া, আপনাদের হচ্ছে যে শ্রোতা, আমরা একটা স্টেক হোল্ডার, আমাদের নিয়ে আপনি বললেন আমাদের আসলে কী করতে হবে, কী ইমপ্রুভমেন্ট পয়েন্ট আছে বা কী ভালো দিক আছে। বাট আপনারা আমাদের একটা স্টেক হোল্ডার, মিউজিশিয়ানস। সো আপনার যারা স্বজাতি, যারা এখন মিউজিক শুরু করেছে বা করতে চাচ্ছে এবং লং টার্মে সাস্টেইন করতে চায়, তাদেরকে আপনি কিছু অব্যর্থ কি বলে তীর দিবেন Tips. কিনা, টিপস দিবেন কিনা, যে কি হ্যাজ টু বি ডান, দোজ আর দ্য থিংস দ্যাট মাস্ট বি ডান টু বি এ গ্রেট মিউজিশিয়ান? কিছু জায়গা আছে যেটা মাস্ট বি ডান, আর কিছু জায়গা আছে মানে ওইটা আসলে আনডিসাইডেড। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে তাকে আসলে মিউজিকটা ভালো করতে হবে। কী জন্য? অনেকেই মনে করে যে আরে মানুষ তো কিছু বোঝে না, আমি ডিসটিউন গাইলেই কি আর টিউনে গাইলেই কি। না, বিষয়টা হচ্ছে কি, মানুষ টিউন এবং ডিসটিউন শ্রোতারা মোস্টলি বোঝে না। মিউজিশিয়ান ছাড়া বাকিরা বুঝবে না, বা বেতালে গাইলে বুঝবে না, এটা ঠিক আছে, কিন্তু তার খারাপ লাগবে। তার মনে হবে কী জন্য একটা প্রবলেম, মানে এটা ভালো লাগতেছে না শুনতে, কোথাও না কোথাও সমস্যা আছে। সমস্যা আছে, এইটা মনে হবে। সো ওইটা মানে ভালো পারফরমেন্সের কোনো বিকল্প নাই। আমরা যাদেরকে পূর্বসূরি হিসেবে দেখেছি, এই যে বাচ্চু ভাই, জেমস ভাই, মাইলস, এলআরবি, নগর বাউল, ফিডব্যাক, রেনেসা, মানে কি পারফরমেন্স, কি টিউন, চমৎকার, মানে একদম মিস নাই। হ্যাঁ, সোলস চমৎকার, একদম মিস নাই। তো এইটার কারণেই কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে। এখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, অনেক টিউনড ছিল, অনেক তালে ছিল, অনেক কোয়ান্টাইজড, অনেক টাইট। তো এটা আমি এখন মিউজিশিয়ান হিসেবে বুঝতে পারি, কিন্তু শ্রোতা হিসেবে কি বুঝতাম, আমার তো ভালো লাগছে, ওইটার মধ্যে তো কোনো মিস নাই। তো এখন যারা মিউজিক করছে তাদেরকে কিন্তু প্রপার, যেটাতে আসলেই ল্যাক আছে, আমি অনেক পাই, টিউনে ল্যাক থাকে, স্পেশালি তালেও ল্যাক থাকে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সেটা কম পাওয়া যায়, কারণ এখন অনেক টেকনোলজি আছে যে এগুলোকে ম্যাচ করে ফেলে। টিউনকেও ম্যাচ করে ফেলার মতো অনেক টেকনোলজি আছে, মেলোডাইন আছে, এটা আছে, অটো টিউনার আছে। কিন্তু হাউএভার মানে আরও বেশি টিউনড হইতে হবে, এটার কোনো বিকল্প নাই, কারণ স্টেজে কিন্তু আর অন্য কোনো খেলা ওয়ে চলবে নাই। না। ওখানে কিন্তু একদম বরাবর টিউনই গাইতে হবে, আর যদি না গায় তাহলে সেটা এক্সপোজড হবে এবং মানুষ সেটা শুনবে, সেটা নিয়ে মানুষ তার ভালো লাগবে না, সে হাসবে। নিজেকে হাসির পাত্র বানানোর তো দরকার নেই। সো এই জায়গাটা ম্যান্ডেটরি। এটা হচ্ছে মানে একদম ডিরেক্টেড টিপস। সেকেন্ড টিপস যেটা, সেটা হচ্ছে যে আমি নিজেও জানি না আসলে যে কি করতে হবে, মানে ওই জায়গাটা আনডিসাইডেড। কেমন একটা ট্রানজিশন মোমেন্ট থাকে, যেমন ক্যাসেটের পরে যখন পাইরেসি চলে আসলো, তখন তো আর সিডির পরেই হচ্ছে পাইরেসি। ওই যুগটাকে আর অন্য কোনোভাবে ডিফাইন করা যাবে না। গান শোনাতে গেলে পাইরেসির মাধ্যমেই শোনাইতে হয়, এরকম একটা অবস্থা গিয়েছে। এখন কারেন্টলি কিন্তু একটা পিসিতে সিডি রোম পর্যন্ত থাকে না, ক্যাসেট ট্যাসেট তো লেট এলন, সিডি রোমটাও নাই যে সিডি রিলিজ করে ওইটা দিয়ে গান শোনানো হবে। না, হবে না, কেন হবে? ওটা তো নাই, ওটা কীভাবে শুনবে? সো শোনার রাস্তাটা হচ্ছে ডিজিটাল। ওখানে আমরা যে গানটা রিলিজ করলাম সেটা মানুষের কাছে তথ্যটা পৌঁছানো, সেটা কিন্তু আগে যেমন নিউজ পেপারে দেওয়া হইতো বা অনেক ওয়ে ছিল। হ্যাঁ, ওই টিভি,
এখন মানুষ নিউজ পেপার পড়ে না, এখন মানুষ টিভি দেখে না, এখন কিন্তু মানুষ ফেসবুকে থাকে, অনেক বেশি সময় ফেসবুকে ব্যয় করে। আর অন্য তেমন কোনো জায়গা নেই, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডগুলোতে অনেক বেশি তাদের বিচরণ। সো ওইখানে বলা যেতে পারে, বা ওইখানে যার যার মতো করে সে অবশ্যই সে ট্রাই করে মানুষের অ্যাটেনশন। কিন্তু ওই যে সবাইকে যে জানিয়ে ফেলার যে বিষয়টা, যে শিরোনামহীন একটা গান রিলিজ করেছে, হ্যাঁ, এটা আমরা আমাদের পেজ থেকে দিয়ে দিলাম। আমাদের পেজটা খুবই বড়, 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার ওখানে আছে, অনেক বড়। সেটাও কিন্তু এমন নয় যে সেটা দেওয়া মাত্র যে সবাই জেনে গেল। আমাদের টোটাল লিসেনার বেস আমার মনে হয় না, না না, ইট নেভার হ্যাপেন্স, সম্ভব না, ইট ডাজন্ট হ্যাপেন। ইট ডাজন্ট হ্যাপেন। ইভেন ফেসবুক হচ্ছে এখন, মানে যেই পোস্টটাকে পয়সা দিয়ে বুস্ট করা হয়, সেই পোস্টটা ছাড়া বাকি পোস্টগুলোতে আসলে সে রিচ দিতেও চায় না। সেও বোঝে যে ও আচ্ছা গান রিলিজ করেছে, এখানে একটা বিজনেস আছে, হ্যাঁ, বা এইটা তো মানুষকে শোনাইতে হইলে বা মানুষের কাছে পৌঁছাতে হইলে তার পয়সা ব্যয় করা দরকার, না করলে আমি তাকে দিব না। এই টেন্ডেন্সিটা ফেসবুক, মানে এআই তো ওরা এখন এগুলো বুঝে ফেলছে, যে আমি যে কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম বা এই ধরনের করেও আসলে পারা যাবে না। তো ওরা ওইটাকে রেস্ট্রিক্ট করতে থাকে, যেই কারণে আমরাও গান রিলিজ করার সময় এটা যে করেছি মানুষকে যে জানাতে চাই, সেটা সঠিকভাবে আমরা পারি না। তো এবং ওইটা না পারলে যেটা হবে যে ওইটার আবার ইমপ্রেশন আছে, আফটার এফেক্ট আছে, ওইটার স্ট্রিমিং ক্ষতিগ্রস্ত হবে, মার খাবে, বা ভিউ মার খাবে। সো ওই ডিজিটাল ইমপ্রেশনটা আবার দেখা যাবে যে ওইটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। ওইখানে টিপস দেওয়ার মতো আসলে তেমন কিছু নাই। এখানে প্রতিনিয়ত অনেক বেশি ক্রিয়েটিভ হইতে হয় এবং অনেক বেশি কি বলে নিউ আইডিয়াস নিয়ে আসতে হয়। এমন আইডিয়া যাতে ইউনিক আইডিয়াস, যে আইডিয়াটা ইফেক্টিভ হবে। মানুষকে আমরা তো গানটা শোনাতেই চাই, শোনানোর জন্যই গানটা রিলিজ করলাম। সো মানুষ নিজেরাই খুঁজে নেবে, দেখবে, ভালো গান মানুষ রিসিভ করবে। এই ধরনের ফিলোসফিক্যাল কথাবার্তা না বলাটাই ভালো। আর খাচ্ছে না। হ্যাঁ, কারণ এটা তো মানুষ গানটা ভালো হয়েছে কিনা কীভাবে বুঝবে যদি না শোনে? শুনলে ভালো লাগলে সে সেকেন্ড লিসেন, থার্ড লিসেন করে দিতে থাকবে। দ্যাট হ্যাপেন্স, সেটা হয়, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু প্রথমবার যে তাকে শোনাবো সেই জায়গাটা তো চ্যালেঞ্জিং। ট্রু, মানে রিচ ইজ ভেরি ডিফিকাল্ট নাওয়াডেজ। এটা খুব ডিফিকাল্ট। তো এটা আমরা খুব ফরচুনেট যে আমাদের ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করা হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি, বিলিভ, মাল্টিন্যাশনাল একটা কোম্পানি। ওরা ওয়ার্ল্ডে এখন টপে আছে এই মানে চ্যানেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এরাই টপে আছে। তো আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে এই এশিয়ান সাইডটা, মানে সাউথ এশিয়ান সাইডটা হ্যান্ডেল করে ফ্রম মুম্বাই, ইন্ডিয়া। ওদের একটা খুবই এফেক্টিভ টিম আছে যারা এই টপিকগুলো নিয়ে কাজ করে। তো ওদের সাথে যেহেতু আমাদের ক্লোজলি কাজ করা হলো পুরো একটা অ্যালবাম, ওদের কাজের স্টাইলটা আমাদের দেখার সুযোগ হলো। অ্যান্ড আমার বলতে দ্বিধা নাই যে আই হ্যাভ লার্নড সো মেনি থিংস। হ্যাঁ, আমি দেখিনি বাংলাদেশে কাউকে কখনো কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে এত স্ট্যাটিস্টিক্যাল এবং এত ফোকাসড এভাবে কাজ করতে আমি কাউকে দেখিনি। কিন্তু ওরা সেটা করে এবং ওদের প্র্যাকটিসটাই সেটা। যেই কারণেই ওদের যে কোনো কন্টেন্ট সেটা মিডিয়াতে অনেক বেশি সাকসেসফুল হয় ইন্ডিয়ানদের। আচ্ছা, এইটার কারণেই হয় যে ওরা এতটা ফোকাস থাকে এবং এতটা স্ট্যাটিস্টিক্যালি ওরা আসলে এক্সপার্ট। ওরা এইটাকেই এক্সপার্টাইজ বলে। এবং এই জায়গায় আমাদের অনেক লার্নিং আছে, আমাদের শিখতে হবে। এখানে কাজ করতে গেলে আমাদের শিখতে হবে। তো আমরা আর্টিস্ট, আমাদের আসলে ওইটা শেখার বিষয় না। আমি আসলে শিখতে হবে ডিজিটাল মার্কেটিং আমাদের দেশে যারা করে তাদের শেখার অনেক কিছু আছে বলে আমার কাছে মনে হয়েছে ওদের সাথে কাজ করে, কারণ এদের সাথেও কাজ করার আমার এক্সপিরিয়েন্স আছে। সো দুইটা সাইড দেখে আমার মনে হয়েছে আমরা অনেক পিছিয়ে আছি, ওরা অনেক অনেক বেশি ডেডিকেটেড এবং অনেক বেশি ফোকাসড। বাম্বা তে 2008 সালে আপনারা যুক্ত হইলেন, মানে বাম্বাতে যুক্ত হওয়াটাকে এইভাবে লেখা হয় কেন? মানে এটি কি, আমরা উই ডোন্ট নো। ও আচ্ছা, না, এটা বাম্বাতে যুক্ত হওয়াটা কাইন্ড অফ লাইক আমাদের মিউজিশিয়ানদের জন্য, স্পেশালি যারা ব্যান্ড করি তাদের কাছে একটা পিএইচডির মতো। তাই?
ইয়েস। আই ডিডন্ট নো দ্যাট, মানে হাউ কাম? এই জন্য যে বাংলাদেশে যে কনসার্ট, বড় কনসার্ট হচ্ছে, বিশাল স্টেজ, এটা স্টার্ট করলো কে? বাম্বা, হ্যাঁ। বাম্বা। বাংলাদেশে যে ওপেন এয়ার কনসার্ট, সেটাই স্টার্ট করলো কে? ওপেন বাতাসের মধ্যে কনসার্ট হয়, বাম্বা। ওকে। আর তো অন্য কেউ করে নেই। ইভেন কনসার্ট যে হয় সেটা ইনডোর, স্টার্ট করলো কে? বাম্বা। সো বাম্বা ইজ দ্যাট। এবার বাম্বাতে আমি ব্যান্ড করি, ব্যান্ড মিউজিক করি, ব্যান্ড ভালো করছে, বাম্বাতে মেম্বার হয়ে যাব, খুব স্বাভাবিক। এত সহজ না। তাই? হ্যাঁ, কেন? আমি তো এখন বাম্বার মেম্বার। আমি বলি যে আমিও যদি বিচার করতে যাই, মানে বাম্বার ওই বিচারকের আসনে, যদিও আমি এখনও বসি নাই, কিন্তু যদি আমি বসি, আমি নিজেও এই জিনিসটা, এই কয়েকটা পয়েন্ট আমি দেখব যে এই ব্যান্ডটা আজকে ভালো করতেছে, ভালো, কিন্তু এর সাস্টেনেবিলিটি কি আছে? মানে আগামী 3 বছর পরে এই ব্যান্ডকে খুঁজে পাওয়া যাবে? লাইক আমি একজন মেম্বারকে নিলাম, 3 বছর পরে দেখা গেলো এই ব্যান্ডই নাই। এই ব্যান্ডটাকে নিয়ে তো আসলে আমার নেওয়াটা, তার মানে আমার ভুল হয়েছিল, রং চয়েস ছিল। সো আমি এটা বিবেচনা করব, যত ভালোই করুক। সেকেন্ডলি হচ্ছে ভালো আসলে করতেই হবে। একটা ভালো ব্যান্ড ভালো পারফর্ম করছে কিন্তু তার অ্যালবাম নাই, তাকে তো বাম্বা মেম্বার করবে না। শিরোনামহীন বাম্বাতে চান্স পেয়েছে হচ্ছে বন্ধ জানালার পরে। প্রথম অ্যালবামটাই কিন্তু আমাদের সাকসেসফুল, হাসিমুখ গানটা ছিল জাহাজি, অনেক সাকসেসফুল অ্যালবাম। মোস্ট অফ দ্য সংস, মানে সবগুলাই শুনে ভাইয়া, একটাও বাদ নাই। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে ইচ্ছেঘুরি, সাকসেসফুল অ্যালবাম। থার্ডটা বন্ধ জানালা, সাকসেসফুল। 3টা সাকসেসফুল অ্যালবামের পরে আমরা বাম্বাতে চান্স পেয়েছি। তার আগ পর্যন্ত আমরা চান্সই পাই না, আমরা কতবার চেষ্টা করলাম, পাই নাই। তখন কষ্ট লাগছে, কিন্তু এখন আমি বুঝি যে হ্যাঁ, এটার ভ্যালু আছে। কারণ এই যে এফোর্টটা, মানে আমাদের যে ইগারনেসটা, এই প্রতিটা বিষয় ইম্পর্ট্যান্ট। বাম্বাকে ভ্যালু করতে হবে, কারণ বাম্বা আসলে ডিড সো মেনি থিংস ইন বাংলাদেশি মিউজিক হিস্ট্রি। আচ্ছা, ওকে। ইভেন অ্যাক্টিভিজম বলতে যেটা বোঝায়, মিউজিক অ্যাক্টিভিজম, মিউজিক অ্যাক্টিভিজম বা সোশ্যাল অ্যাক্টিভিজম, সেটাও বাম্বাই করছে। এই যে কনসার্ট ফর সুন্দরবন বা কনসার্ট ফর অটিজম, তারপরে কনসার্ট ফর ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন। তো এগুলো তো ভাই খুব হাই লেভেলের, হাই লেভেল বলতে খুব ম্যাচিউর ব্রেইন থেকে আসতেছে। তো বাম্বার ব্রেইনস কারা? বাম্বার কমিটি। আমাদের প্রত্যেকটা ব্যান্ড, লাইক আমাদের শিরোনামহীনটা চলছে, হ্যাঁ, সেখানে একটা গভর্নিং বডি আছে না, আমি চালাচ্ছি ব্যান্ড লিডার হিসেবে। আচ্ছা, যদি মাথায় ট্যালেন্ট না থাকে তাহলে তো 29 বছর ব্যান্ড চালানো যায় না, অসম্ভব। এই যে বাম্বাতে যদি মেম্বার থাকে 40টা ব্যান্ড, তো 40 জন এরকম আমার মতো মানুষ আছে যারা তার ব্যান্ডকে চালাচ্ছে, একটা প্রতিষ্ঠান, এবং দীর্ঘ সময় ধরে চালাচ্ছে। তার মানে তারা কিন্তু প্রত্যেকের পটেনশিয়াল পারসন, ডেফিনেটলি, এবং সমাদৃত পারসন, মানে দে আর লাইক ভেরি মাচ নোন। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে বাম্বার প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের হামিন ভাই, মাইলসের। মাইলসের বয়স কত? উনি কতদিন যাবৎ মাইলস চালাচ্ছেন? তাহলে এই সংগঠনটা চালাচ্ছে কারা, এবার বুঝতে পারছেন মানে কমিটিতে কে আছে? নাও ইটস ক্লিয়ার টু মি, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। এবং বাম্বা কিন্তু যাকে থাকে না, মানে অনেক বেশি সাকসেসফুল একটা ব্যান্ডকেও মেম্বার হুট করে না। দেয়ার হ্যাজ টু বি সার্টেন ক্রাইটেরিয়া, এবং খুবই কঠিন এখানে মেম্বার হওয়া। সো মেম্বার হলে সেটা ভ্যালু করা উচিত। তারপরেও হয় যে হ্যাঁ, এখন যেমন যতগুলো ব্যান্ড আছে বাম্বায়, সবাই তো আর অ্যাক্টিভ না, অনেক ব্যান্ডই আছে ইনঅ্যাক্টিভ। তার মানে কি, ওইটা তো ধরতে হবে যে ভুল হয়েছিল, কিন্তু আসলে দেখা যাবে যে সাকসেস রেটটা বেশি। হ্যাঁ, কিন্তু দেখা যাবে যে আসলে অতটা ভুলও না, কারণ ওই ব্যান্ডটা হয়তো খুব ভালো করছিল, পটেনশিয়াল অনেক ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যান্ড তো আসলে নানাভাবেই ভেঙে যেতে পারে। ব্যান্ডের মেম্বাররা সবাই বিদেশ চলে গেলে কিছু করার নাই, কিন্তু লাইফ কলস বা মোস্ট অফ দ্য টাইমস আসলে এইটাই হয়। খুব সাকসেসফুল ব্যান্ড কিন্তু সবাই দেশের বাইরে চলে গেছে, ব্যান্ড আর অ্যাক্টিভ না। এরকম ব্যান্ডের এক্সাম্পল আমি আপনি বসে বসে অন্তত 10টা দিতে পারবো, এবং নাম শুনলে মনে হয় তাই নাকি খাইছে। ভাইভ, উইনিং দিয়ে স্টার্ট। হ্যাঁ, তাহলে ডিফারেন্ট আছে। সুপার ব্যাক একটা ব্যান্ড, হ্যাঁ, নোভা। তো এরকম তো, এটা তো অ্যাভেলেবেল একটা কেস। এছাড়াও নানাবিধ কারণে ব্যান্ড ভেঙে যেতে পারে, ব্যান্ডের আর মানে ব্যান্ড খুব ভালো সাকসেস পাচ্ছে না, সেভাবেও তো হইতে পারে, শিরোনামহীনও হইতে পারতো।
ইউ নেভার নো। স্ট্রাগল ছিল তো আপনাদের? স্ট্রাগল তো ছিল হ্যাঁ, আমাদের, আমরা তো নিজে দেখেছি। স্মুথ না আমাদের জার্নি, যে একদম স্মুথ তা তো না, আমাদেরও তো চড়াই উতরে গিয়েছে, আমাদের স্ট্রাগল এসেছে, আমাদের বাধা এসেছে, সেগুলি পাড়ি দিতে হয়েছে, কিছু করার নাই তো। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে বলছেন যে এই যে মনের গভীরে আমরা আসলে লালন করি আমাদের গান করার যে বাসনা বা আমাদের ক্রিয়েটিভিটি জিনিসটা, কিন্তু এটা আসলে পৃথিবী কেড়ে নিতে চায়। কেড়ে নেওয়াটা আটকাইতে হবে। হ্যাঁ, কারণ কারণ দেয়ার আর নয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওই যে সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক হাই। তো আপনি শুধু সিগন্যালগুলোকেই প্রায়োরিটি দিচ্ছি, আমরা নয়েজগুলোকে সাইড করে আগায় যাচ্ছি আস্তে আস্তে, হুইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, এবং আপনারা সেটা করতে পারছেন। উই ট্রাইড, উই ট্রাইড। প্রথমে চক করতে হয় যে নয়েজ কোনটা, হুম সেটাও তো বের করতে হবে, হুম হুম। সেই এরিয়াগুলোকে সেই নয়েজ ক্যান্সেলেশন করতে হবে। আমি এটা প্রশ্ন করতে যাচ্ছিলাম ভাইয়া, মানে অ্যাজ এ ব্যান্ড অর অ্যাজ এ মিউজিশিয়ান, হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু বি ডিসিপ্লিনড? ও, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। একটা টাইমে আমরা দেখেছি খুব ছন্নছাড়া টাইপের মিউজিশিয়ান ছিল, হ্যাঁ। যেমন দ্য ডোরস, জিম মরিসন। এই লোকের তো কোনো ডিসিপ্লিনই নাই। হুম, মুভিও দেখতাম আছে মিউজিশিয়ান কিন্তু। মানে মদ খাবে, এই খাবে, সেই খাবে, নেশা করবে, উফ, ঘুরে বেড়াবে, তো মানে এই টাইপের একটা রকস্টার পারসেপশন। মানেই এরকম ছিল, হ্যাঁ হ্যাঁ, পারসেপশনটা তখন ওই এরকম টাইমের ছিল। ওই রকম। এবং আমি মুভিটা দেখছি যে দ্য ডোরসে জিম মরিসনের ক্যারেক্টার করছে ভ্যাল কিলমার। ও, আমি দেখিনি এটা। আরে সাংঘাতিক। ওকে। তো এই যে লাইফস্টাইল, ছন্ন ছাড়া উড়নচণ্ডী লাইফস্টাইল, কি সাংঘাতিক। রকস্টাররা তো এরকমই ছিল, ডিসিপ্লিন প্রয়োজন হতো না, মানে ট্যালেন্টের মূল্য অনেক বেশি। এই কনসেপ্টটা না চলে গেছে, ইসকন। ইটস গন। আমার মনে হয় 90s-এই এটা রেয়ার টু ফাইন্ড হয়ে গেছে। হ্যাঁ, যখন মেটালিকা, মেগাডেথ, সেপালটোরা, প্যান্টেরাস, স্লেয়ার এইসব ব্যান্ড চলে আসছে, কম্পিটিশন বেড়ে গেছে। কম্পিটিশনই শুধু বাড়ে নাই, ডিসিপ্লিন চলে আসছে মানুষের লাইফস্টাইলের মধ্যে। লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, লাইফস্টাইলে ডিসিপ্লিন ইম্প্যাক্ট ফেলেছে। মানে অ্যাজ এ জেনারেশন ওই জেনারেশনটা এরকম ছিল, বাট আফটার দ্যাট হ্যাঁ, হ্যাজ বিন মোর ডিসিপ্লিনড। রাইট। মানে আপনার অনেক পটেনশিয়াল আছে, হুম আমি আপনাকে সেই জন্য স্যালিউট করি। ওই টাইমটা ছিল শুধুমাত্র আপনার পটেনশিয়াল আছে মানেই আমি আপনাকে স্যালুট দিয়ে দিব। আর এখন আমি আপনাকে জাজ করবো, আপনার পটেনশিয়াল আছে তাতে কী হয়েছে, আপনি কি ডিসিপ্লিন, আপনি কি এইটা, আপনি কি ওইটা, আপনি কি এইভাবে চলেন। হ্যাঁ, আমি সব কিছু জাজ করে আপনার ফ্যান হব না তো হব না। হুম সো এখন আর ওই সুযোগ নাই যে আমি রকস্টার, আমি ব্যাড অ্যাস, হুম। আমি ওইভাবে চললেই মানুষ আমাকে রেসপেক্ট করা শুরু করবে, না, করবে না। মানুষ এত রেসপেক্ট করার এখন আর তার ঠেকা নাই। সে আসলে খুব ডিসক্রিট হইতে চাবে যে আমি রং মানুষকে চুজই করব না, হুম। আমি এমন মানুষকে চুজ করব যাকে রেসপেক্ট করলে আমার লস না হয়, হ্যাঁ, কিছুদিন পরে যায় যেন মনে না হয় ঠকতে আরে না হয়। কাকে চুজ করলাম। কাকে কাকে রেসপেক্ট করলাম, এটা কী লোক, এরকম যাতে মনে না হয়। তো আমার কাছে জিনিসটা মানে এখনকার প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে সঠিক। তো আপনি যে ভাই গানগুলো লেখেন, দ্যার ইজ স্টোরি বিহাইন্ড এভরি সং, আই গেস, অর এ সার্টিন মেসেজ একটা দেওয়ার চেষ্টা করা হয়। মোস্টলি আপনাদের গানে মধ্যবিত্ত পরিবারের বা মধ্যবিত্ত ছেলে মেয়ের স্ট্রাগল, নগর খুব মানে খুব ব্যাপকভাবে বেশি আসছে। মানে ইচ অ্যান্ড এভরি না, আই উড সে ইচ, প্রত্যেক 3 গানে একটাতে নগর শব্দটা থাকবে। সো নগরকে উদযাপন করা বা ঢাকাকে উদযাপন করার একটা ব্যাপার আছে আপনাদের গানে। এটা সীমাবদ্ধতা থেকে এসেছে, কারণ ওই যে বললাম আমি তো আসলে নাগরিক মানুষ, হুম। আমার তো গ্রাম নাই। এবং এটা খুব বেশি ক্যাচ করছে। আমি যখন 2012 সালে ঢাকায় আসলাম, 2010-এ ঢাকায় আসলাম, তখন আমি কানেক্ট করতে পারলাম গানগুলোর সাথে, মানে খুবই কানেক্ট করতে পারলাম যে হ্যাঁ, হ্যাঁ নগর এরকম। কারণ So, মনে হচ্ছে যে নগরের হ্যাঁ, বর্ণনাটা এই গানে আছে। এই গানে আছে একদম। সো দ্যাট ইজ হোয়াট আই ট্রাইড হুম। অ্যাকচুয়ালি। আচ্ছা। আমি আসলে এটাই চেষ্টা করেছি। হ্যাঁ, নগরটাকে যেহেতু আমি নগরটাই চিনি, হুম সো এটার ঠিক কোন পয়েন্টগুলোতে আমাদের মধ্যবিত্ত একটি স্ট্রাগলিং ছেলে ঘুরে বেড়ায়, ওইটা আমি আসলে ফিগার আউট করতে পেরেছিলাম। হাউ কাম, মানে তখন কি আপনি মধ্যবিত্ত ছিলেন? আমি এখনও মধ্যবিত্ত। মানে আপনি তাহলে মধ্যবিত্ত ক্লাসে বিলং করেন? হ্যাঁ, আমি বিলং করি এই জায়গায়। সো দ্যাটস ওয়াই আমার জন্য আসলে এটা রিলেট করাটা খুব বেশি ইজি রিলেট হয়েছে। করাটা খুব সহজ হয়। এবং দ্যাটস ওয়াই এই যে মানে 95% অফ দ্য পিপল হ্যাঁ, তারা এটার সাথে খুব সুন্দর রিলেট করতে এই পারছে। জন্যই আমি এত কনফিডেন্টলি বলেছি হুম যে আমি
হলিউডের ফিল্ম দেখছি, ইউরোপের ফিল্ম দেখছি, আমি কিন্তু হলে গিয়ে বাংলা ফিল্মটা দেখতে আগ্রহ পাচ্ছি না। এই জন্যই বলতে পেরেছি, কারণ মধ্যবিত্তর যে পালসটা, হুম সেটা আমি নিজেই তো মধ্যবিত্ত, সো আমি তো বুঝতে পারছি আমি কি দেখতে চাই, সেটা তো আমাকে দেখতে দিতে হবে। এখন আমি আসলে একেবারে মানের নিচে গিয়ে সেটা আমি দেখতে চাই না, সো আমি সেটা বর্জন করি, স্বাভাবিক। আবার আমার আসলে সব সময় অনেক উন্নাসিক কোনো মেকিং দেখতে ভালো লাগে না, সো ওই জায়গাটা থেকেও আমাকে মুক্তি দিতে হবে। আমার ভালো লাগে, ফাইন, আমি ওই নিশেও বিলং করি, কিন্তু ডাজন্ট মিন যে সবাই করে। আচ্ছা সো ওই জায়গাটাকে ক্যাটার করতে পারলে আসলে এই 85% 90% মানুষকে সার্ভ করা সম্ভব। ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, বা আপনার নতুন কোনো কিছু আসতেছে না, নেক্সট কোনো ভেঞ্চার নিয়ে যদি ফাইনালি কিছু বলতে চান। ফাইনালি বলতে চাইলে শিরোনামহীনের 8th অ্যালবাম আমরা কমপ্লিট করলাম মোটামুটি কাছাকাছি। এই যে ডিসেম্বরে আমাদের এই অবেলায় 2বার হবে, সেখান থেকে আমাদের মোটামুটি র্যাপ আপ হয়ে যাবে, এই অ্যালবামটা শেষ। কিন্তু অন্যান্য ব্যান্ড বা অন্য যে কোনো আর্টিস্ট হলে যেটা করে, ইভেন আমার ব্যান্ড মেম্বাররাও তাই করেছে, সবাই বলেছে যে একটু আমরা রেস্ট নেই, কিন্তু আমি আসলে রেস্ট নিতে আগ্রহী না। আমার কাছে মনে হয় যে উই হ্যাভ সো লিটল টাইম, আমরা কতদিন বাঁচি একজন মানুষ, এবং কতটুকুই আমরা ডেলিভার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার সুযোগ আছে, আই নিড টু ডেলিভার, কারণ আমরা ক্রিয়েটিভ মানুষরা ডেলিভার না করতে পারলেও কিন্তু দমবন্ধ হয়ে মারা যাই। সো আমরা নেক্সট গানের কাজ আবার শুরু করে দেব, এবং এই অ্যালবামটা দীর্ঘ সময় ধরে অ্যালবাম আস্তে 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 রিলিজ হলো। এটা স্পন্সরদের কারণেই মোস্টলি হয়েছে, আমাদের খুব দোষ নেই। আমরা একত্রেই আসলে সব ভিডিও সহ রেডি করে ফেলেছিলাম। আমি বললাম না 2 বছর পরে রিলিজ হচ্ছে এই অবেলায় 2, যেটার ভিজুয়াল এবং এডিটিং সহ 2 বছর আগে রেডি। তো এইটা আমরা বাধ্য হয়েছি। হাওয়েভার আমরা নেক্সট টাইম এভাবে ভিজুয়ালের কাজ করব না, হয়তো এআই বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে ওভাবে কাজ করব বলে ডিসাইড করেছি, যাতে একটু কাজটা ফাস্টার হয়। এবং ফাস্ট কাজ করতে চাই কারণ আমরা খুব দ্রুত গানগুলো রিলিজ করতে চাই, যে খুব বেশি সময় না নেয়। আর আনপ্লাগড অ্যালবামে এত লম্বা সময় ধরে রিলিজ করলাম, সো মানুষ অনেক দিন যাবত আমাদের একটা হেভি গান, একটা ডিস্টরশন নিয়ে একটা গান, একটা স্টেজের মাতানো, একটু জমানো, একটু রকিং গান পাচ্ছে না। আনপ্লাগডে যেটা সুযোগ নাই। তো অনেকেই বলছে যে একই রকম লাগছে, সুর শুনতে একই রকম লাগছে। আসলে একই রকম লাগছে না, একই সুর না, এটা আনপ্লাগডের নেচারের কারণে ওইটা হ্যাপেন্ড। ওকে। আনপ্লাগ তো তাই হবে, মানে এক ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যেই হতে হবে, লিমিটেশনস আছে। তো ওই লিমিটেশনের কারণে মানুষ আসলে এইভাবে ভাবতেছে, ভুল বুঝতেছে। তা আমরা এই জন্য একটু রকিং, একটু ওইভাবে, এবং অনেক বেশি ভার্সেটাইল, মানে ভিন্নতা নিয়ে আসার যেই টেন্ডেন্সিটা, সেটা আরেকবার দেখানোর জন্য খুব দ্রুত আমরা আবার কাজ স্টার্ট করবো, এরকম একটা চিন্তাভাবনা আছে। ওয়াও। সো আমার রিকোয়েস্ট থাকবে যে শ্রোতারা যারাই আছে ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে সবাই যাতে ভালো গানের সাথে থাকে। হ্যাঁ, একটা অ্যালবামের সবগুলো গানই তার পছন্দ হবে সেটা আমরা বিশ্বাস করি না, আমার নিজেরও তা হয় না। 1-2টা গান খুব পছন্দ হয়, তো সেটা আসলে শিরোনামহীন সবসময় সাকসেসফুলি সেটা কিন্তু দিতে পেরেছে, এখন পর্যন্ত মিস হয়নি। তো কিপ ফেইথ, আমরা আরও গান করতে যাচ্ছি এবং শিরোনামহীন কাজ করবে। শিরোনামহীন আসলে বসে থাকবে না, মানুষকে ডিপ্রাইভ করবে না, শ্রোতাদের ডিপ্রাইভ করবে না। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংকস এ লট আসার জন্য।